কখনো কল্পনাও করতে পারিনি আমার জীবনে এমন একটা দিন আসবে যেদিন সবচেয়ে বেশি কষ্টটা আমাকে পেতে হবে। ভেবেছিলাম না পাওয়া আর পাওয়ার মধ্যে দিয়ে জীবনটা হলেও শেষ পর্যন্ত যাকে ভালোবেসেছিলাম তাকে নিজের করে পাবো। সব সময় আমার ভালোবাসাটাকে বুকের মধ্যে জড়িয়ে রাখবো, তাকে সবসময় ভালোবেসে আদরে রাখবো। কিন্তু সেই সুযোগটা আমার হয়তো আর হলো না। জীবনের সবচেয়ে বেশি কষ্টটা আমি তাদের থেকে পেলাম যাদের সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম। এমন কথাটা আমি কি জন্য বলছি তাই তো ভাবছেন, তাই না? কারণটা হচ্ছে আমার এই গার্লফ্রেন্ড, যাকে ভালোবেসে দেশের বাইরে থেকে তার জন্য ছুটে এসেছিলাম এই বাংলাদেশে, নিজের জন্মভূমিতে। সবকিছু পার চুকিয়ে ছোট ভাইয়াকে নিয়ে এখানে চলে এসেছিলাম। সেই মেয়েটাই আজকে আমাকে এতটা কষ্ট দিল। আমাদের প্রথম কথা অনলাইনে হয়, তারপর বন্ধুত্ব। আমি যখন মেয়েটাকে নিজের ভালোবাসার কথা প্রকাশ করলাম, ও আমাকে এড়িয়ে যেতে শুরু করলো। আমি জানি না কেন মেয়েটার মধ্যে এরকম পরিবর্তন। তারপর ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য দেশে এসে আমি যেন নিজে সারপ্রাইজ হয়ে গেলাম। মেয়েটা যেন আমাকে চিনতেই পারছিল না। আমি ওর আব্বু আম্মুর সাথে কথা বলি। আমার গার্জিয়ান বলতে আমি ছাড়া আর কেউ নেই। আমার আব্বু আর আম্মু একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আব্বু আম্মু আমাকে নিয়ে দেশের বাইরে চলে গিয়েছিল। ওখানে যাওয়ার পরে আমার ছোট ভাই ইমন পৃথিবীতে আসে। ইমনের যখন 3 বছর বয়স হলো, তখনই আব্বু আম্মু একটা রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমায়। তারপর থেকে ছিলাম আমি সম্পূর্ণরূপে একা। ছোট ভাইয়াকে কোলে পিঠে করে মানুষ করেছি, সবসময় আগলে রেখেছি। কখনো ওকে আব্বু আম্মুর কষ্টটা বসে দেয়নি, নিজের সন্তানের মতো মানুষ করেছি। আর তাকে ঘিরে যে এত বড় একটা পরিস্থিতির মুখে আমাকে পড়তে হবে, আমি সেটা কল্পনাও করতে পারিনি। অবশ্য এতে ওর কোনো দোষ দেওয়া যায় না। যে মেয়েটাকে আমি ভালোবেসেছি, সব সময় এত বেশি চেয়েছি, সে আমাকে চায়নি। আমার ভালোবাসাটাকে নাকি তার কাছে পাগলামি মনে হয়। দেশে এসেছিলাম থেকে আমি নীলাকে সবসময় আমার কাছে রাখতাম, জোর করে নিজের ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করতাম। মেয়েটার জন্য হাজারটা পাগলামি করেছি, আর দিন শেষে ফলাফল শূন্য। মেয়েটা তো আমাকে ভালোই বাসলো না, উল্টো আমার সাথে এরকম একটা গেম খেললো যেটা কখনো আমি কল্পনাও করতে পারিনি। আমার এই গার্লফ্রেন্ড কিনা। আর গার্লফ্রেন্ড কাকে বলছি? গার্লফ্রেন্ড তো তখনই হয় যখন দুদিকের ভালোবাসাটা থাকে। ও তো আমাকে পছন্দই করে না, তাহলে গার্লফ্রেন্ড হলোই বা কি করে? আমি নীলাকে একটা সহজ সরল মেয়ে ভেবেছিলাম, কিন্তু এ দেশে আসার পর যে ওর সম্পূর্ণ চরিত্র অন্যরকম কিছু দেখবো সেটা কল্পনাও করতে পারিনি। নীলাকে যতটা সহজ ভেবেছিলাম, মেয়েটা ততটাই নয়। শহরে বেপরোয়া 8-10টা মেয়ের মতোই ওর চলাফেরা করে। পোশাক আশাক, আচার ব্যবহার কেমন যেন অন্যরকম। আমি যখন সবকিছু বুঝতে আরম্ভ করলাম, তখন আমার মনে হলো মেয়েটা আমাকে ভালোবাসে না, ওটা আমার সাথে হয়তো গেমস খেলছে। যেদিন ওর বাসায় বিয়ের প্রস্তাব দিলাম, সেদিন মেয়েটা আমার দিকে নয়, আমার ছোট ভাইয়ের দিকে তাকে মিটমিট করে হাসিল। ওকে যখন আলাদা নিয়ে গিয়ে জিজ্ঞেস করেছিলাম ও কি চায়, এই বিয়েতে রাজি কিনা, তখন ও সরাসরি উত্তর দিল, কখনোই না। আমি আপনাকে বিয়ে কেন করতে যাব? আমি না আপনাকে ভালোবাসি, আর না আপনার ভালোবাসাটা আমার দরকার আছে। আমি আপনাকে কখনোই ভালোবাসিনি। খামোখা আপনি আমার জন্য ছুটে এসেছেন আর এত পাগলামি করেছেন। আপনি আমাকে বিয়ে করতে পারেন, কিন্তু আমি কখনোই আপনাকে ভালোবাসতে পারবো না। তোমার লাইফে যে অন্য কেউ নেই আমি সেটা ভালো করে জানি, কিন্তু কাউকে পছন্দ করো সেটা তো কখনো বলনি। সেটা যদি নাও থাকে, এখন থেকে করি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার মতো একটা পাগল লোককে খেয়ে বিয়ে করবে? আমি আপনাকে কখনোই বিয়ে করতে চাই না। আপনি আমাকে জোর করতে করতে পারেন, আব্বু আম্মুকে রাজি করিয়ে একটা নাটক করে আমাকে বিয়ে করে নিতে পারেন, কিন্তু আমার সাথে থাকবেন ঠিকই, কাছ থেকে সবটাই পাবেন, শুধু ভালোবাসাটা পাবেন না। তখন আপনার কাছে মনে হবে জীবনের সবচেয়ে বড় ভুলটা আপনি করেছেন আমাকে বিয়ে করে। এসব কথা শোনার পর যেন বিয়ে করার ইচ্ছাটাই আমার মরে গিয়েছিল। ইচ্ছে করছিল এখান থেকে চলে যেতে, কিন্তু কেন জানি মনে হচ্ছিল আরো কিছু হয়তো আমার জন্য বাকি আছে। তাই সবটা জানার জন্যই নীলাকে জিজ্ঞেস করলাম, তুমি এখন কি চাও? মেয়েটা এবার যে প্রশ্নের জবাব দিল তাতে আমার মাথায় যেন কাজই করছিল না। পুরো মাথাটা হ্যাং হয়ে আসছিল, পুরো শরীরটা অসর হয়ে আসছিল। আমি আপনার ভাইকে বিয়ে করতে চাই। আমার ইমনকে পছন্দ। যেদিন থেকে ওকে দেখেছি সেদিন থেকেই ওকে আমার ভালো লাগে। বিয়ে করলে এরকম একটা ছেলেকেই বিয়ে করা দরকার, যার সাথে সারা জীবন কাটানো যাবে। আমি এক মুহূর্তের জন্য আর কিছু বলার অবস্থাতেই ছিলাম না। যার জন্য এত পাগলামি করলাম, এত ভালোবাসা দেখালাম,
যাকে যাকে নিজের কাছে ধরে রাখতে পারেনি তাকে আর অন্তত যাই হোক জোর করে ধরে রাখার চেষ্টা করাটা পাগলামি করা ছাড়া আর কিছু না। কিছুক্ষণ যাবৎ নীলার মুখের দিকে তাকিয়ে রইলাম। এমনকে নিয়ে হাজারটা কথা বলল মেয়েটা। তখন আমি বললাম, ঠিক আছে, এমনের সাথেই তোমার বিয়ে হবে। আমার কথা শুনে যেন নীলা চমকে গেল। আমি হয়তো জোর করে ওকে বিয়েটা করব, কিন্তু এমন একটা মেয়ের সাথে কখনো ভালো থাকতে পারবো না। নীলা জানে না আমি ওপর থেকে যতটা শক্ত ভেতর থেকে ঠিক ততটাই নরম, যেমন কঠিন ঠিক ততটাই সহজ। আমি জানি জোর করে ওকে বিয়ে করলে আর যাই হোক ওর মনটা কখনোই পাওয়া যাবে না। নীলা যার সাথে ভালো থাকতে চায় আমি চাই তার সাথে ওকে বিয়েটা দিতে। আমি নিচে এসে নীলার আব্বুর সামনে দাঁড়িয়ে বললাম, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বিয়েটা আমি নয় আমার ছোট ভাই করবে। নীলার আমাকে নয় ইমনকে পছন্দ। আঙ্কেল, আপনি আর অমত করবেন না। নীলা আর ইমন দুজন দুজনকে পছন্দ করে। আমি কথাটা বলার সাথে সাথে ইমন উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, ভাইয়া, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আজব তো, আমি আবার কখন বললাম ওনাকে আমার পছন্দ? ইমন, আমাকে কথা বলতে দাও। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। ভাই, জীবনের সব সিদ্ধান্ত যখন আমাকে নিতে দিয়েছো, এটাও আমাকেই নিতে দাও। আমি আঙ্কেলকে বুঝিয়ে বললাম। আঙ্কেলের আর কোনো অমত রইল না, কারণ যখন শুনতে পেয়েছে ওনার মেয়েও আমার ভাইকে পছন্দ করে তখন আর অমত করার মতো কোনো প্রশ্নই আসে না। আর উনি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানতেন, কারণ আব্বু দেশে ও দেশের বাইরে অনেক বিজনেস ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এখনও আমাদের বিজনেসগুলো আব্বুর নামে আছে। ইমন আর নীলার বিয়েটা আমি সাদামাটাভাবেই দিতে চাইলাম। নীলা অবাক হলেও আমি আর এ বিষয়ে এগোতে চাইছি না, কারণ এই মেয়েটাকে চোখের সামনে আর আমাকে দেখতে ইচ্ছে করছে না। তাই বললাম, আঙ্কেল, আজকে এই মুহূর্তেই বিয়েটা হবে। ইমন আমার সাথে কথা বলতে চাইলে আমি ওকে একটা রুমে নিয়ে আসলাম আর বললাম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া? তোমার গার্লফ্রেন্ডকে আমি কেন বিয়ে করব? মেয়েটা আমাকে ভালোবাসে না, ভালোবাসে তোমাকে। আর তুমি কি সব ভুলভাল বলছো? ওই মেয়েটার সাথে আমি কখনোই সুখে থাকতে পারবো না। কি বলবো, কি করা যায়, কি করা উচিত এই মুহূর্তে ইমনকে কি বলে বোঝানো জানি না। আমি মাথা নিচু করে বললাম, আমি নীলাকে ভালোবাসলেও নীলা আমাকে ভালোবাসে না। ও তোকে পছন্দ করে। আমি জানি ভালোবাসা ছাড়া মানুষ ভালো থাকতে পারে না। নীলা আমাকে বিয়ে করলে হয়তোবা কখনোই ভালো থাকতে পারবে না, আর না আমার সাথে কখনো মনোযোগ দিয়ে সংসার করতে পারবে। আমি চাই একটা সাদা সিধা সহজ সরল মেয়েকে, যে আমাকে ভালোবাসতে পারবে। দিন শেষে যে আমার মানসিক শান্তি হবে। আমি দেশে এসে নীলাকে নিজের মনের কথাগুলো বলেছি। তবে থেকে ও আমাকে এমন করে ছোট করেছে, যার জন্য আমার নিজেকে নিজের কাছে ছোট মনে হচ্ছিল। ভালোবাসলে এতটা ছোট হতে নেই। শুনতে খারাপ দেখায় যে বড় ভাই যাকে পছন্দ করতো ছোট ভাই তাকে বিয়ে করবে। মেয়েটা তোকে পছন্দ করে, তুই যেমন মেয়ে পছন্দ করিস নীলা ঠিক তেমন মেয়ে। ভাই, তুই একে বিয়ে কর, তুই যা চাস সব হবে। দেশের বাইরে যতগুলো ব্যবসা আছে আমি সব তোর নামে করে দেব। তারপরে তুই বিয়েটা করে নে। আব্বুর যা কিছু আছে সব তোর, তারপরে তুই বিয়েটা করে নে। আর অমত করিস না ভাই। তাছাড়া আমি যে বিজনেসটা করি সেটাই দেশেই। আমি আর কখনো দেশের বাইরে যাব না বলে ঠিক করেছি। প্লিজ ভাই, তুই বিয়েটা করে নে। আমার কথাতে ভাই কিছুক্ষণ ভেবে বলতে লাগলো, আমার এসব কিছু চাই না ভাইয়া। তুমি বললে তো আমি জানও দিয়ে দিতে পারি। এরকম করে একটা সিদ্ধান্ত নিতে পরে খারাপ লাগবে না তো তোমার? তারপর যদি মেয়েটার আমার সাথে হ্যাপি না থাক তাহলে? এমন কিছু হবে না, ভালো থাকবে তোর সাথে নীলা। ও যেমনটা চায় তুই ঠিক তেমনই, দুজন দুজনের মনের মতো। তাই বলছি বিয়েটা করে নে। ইমনের সাথে অনেকক্ষণ যাবৎ কথা বললাম। ছোট ভাই কিছু একটা ভাবলো, আমি অনেকক্ষণ যাবৎ বোঝালাম। এর মাঝে কাজে চলে আসছে। আমি দূরে দাঁড়িয়ে আছি মাথা নিচু করে। অন্যদিকে নীলা আর ইমন দুজনের দিকে তাকিয়ে আছে। নীলা যেন এই বিয়েতে খুশি। আমাকে তো অন্তত মেয়েটা শিক্ষা দিতে পেরেছে সেটা ভেবেই। খেয়াল করলাম নীলার পাশে আরেকটা মেয়ে বসে আছে। মোটামুটি নীলার চেহারার সাথে অনেকটা মিল আছে, তবে জমজ নয় এটা বোঝা যাচ্ছে। মেয়েটা নীলার থেকে সিনিয়র হবে। কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। বেশ সাদাসিধে দেখতে আর গোছানো। নীলার মতো অতটা মডার্ন না হলেও মেয়েটা কিছুটা চুপচাপ স্বভাবের। এসে থেকে দেখছি নীলার পাশে বসে আছে। ইমন আর নীলার বিয়েটা হতেই আমি ওদের একটা ফ্ল্যাটে পৌঁছে দিলাম। নিজের ফ্ল্যাটে চলে গেলাম। ইচ্ছা করছে সবকিছু ভেঙে ফেলতে। কাউকে কিছু বলতে পারছিলাম না, আর করতেও পারছিলাম না। এই মুহূর্তে খুব কষ্টদায়ক সময় যাচ্ছে আমার ওপর দিয়ে। চুপচাপ মাথার চুলগুলো আঁকড়ে ধরে বেডের এক সাইডে পিঠ ঠেকিয়ে বসে রইলাম। ইমন আমাকে একা ছাড়তে চাইছিল না। ও জানে আমি হয়তোবা কষ্ট পেয়েছি, কিন্তু আমি কতটা কঠোর আর কতটা শক্ত মানুষ ও সেটাও জানে।
এমন নীলাকে নিয়ে ফ্ল্যাটে ঢুকে অবাক হলো, কারণ পুরো বাড়িটা সাজানো, সব ব্যবস্থা আমি আগেই করে ফেলেছিলাম। তারপরও ভাবলো এত কম সময়ের মধ্যে এত কিছু কিভাবে করলাম। একটা বিষয় আমার কিছুতেই মাথায় ঢুকছে না, নীলার একটা বড় একটা বোন আছে, সেটা আমি জানতামই না। দেখতে মেয়েটা একদম হুবহু নীলারই মতোই, কিন্তু টুইন্স নয়। চেহারার মিল থাকলেও স্বভাবে দুজন একটু আলাদা। নীলা থেকে মেয়েটা কিছুটা লম্বা হবে, অন্তত এই মেয়েটাকে কি মনে হয়েছে ভদ্র মার্জিত, আবার পরক্ষণেই মনে হয়েছে ওর ছোট বোন যেমন বড় বোনও মনে হয় তেমনই হবে। ইমন আর নীলার বিয়ে হয়েছে আজ 2 দিন, আর এই 2 দিন আমি ইমনের সাথে দেখাও করিনি। ইমন আমাকে অনেক কল দিয়েছে, মেসেজও করেছে, যোগাযোগ করার চেষ্টাও করেছে, বাসায় এসেছে, কিন্তু আমাকে পায়নি। এই 2 দিন আমি এক প্রকার নেশার সাগরে ডুবেছিলাম। ছোট ভাইকে ছোট ভাইটাকে জবে থেকে মানুষ করতে আরম্ভ করেছি, এগুলোর কথা চিন্তাও করিনি, কিন্তু এই বয়সে এসে এগুলোর সাথে সখ্যতা তৈরি হচ্ছে। বিজনেসের ক্ষেত্রে অনেকের সাথে আমার যোগাযোগ, অনেক সময় পার্টিতে গিয়ে আমাকে ড্রিঙ্কস করতে বললে আমি সেটা করিনি, কিন্তু আজকে সেটা না করে পারলাম না। ড্রিঙ্কস করে রাতে বাসায় এসেছিলাম। সকালবেলা যখন ইমন বাসায় আসলো, আমাকে বেডে পড়ে থাকতে দেখে মুখে পানির ঝাপড়া দিতেই আমি উঠে বসলাম। ইমনকে দেখে বলতে আরম্ভ করলাম, কিরে, তুই কখন এসেছিস? এসেছি তো মাত্রই। গত 2 দিন আমার সাথে যোগাযোগ করনি কেন ভাইয়া? তোমার কাজে কিন্তু আমি কষ্ট পাচ্ছি। ভাইয়া, বিয়ের পর থেকে কি আমাকে পর করে দিতে চাইছো? আমি তো বিয়েটা করতে চাইনি। জোরপূর্বক তুমিই আমাকে বিয়েটা করে দিতে বাধ্য করেছো। বাদ দে ওগুলো, এখন বল তোকে এমন লাগছে কেন? শরীর ঠিক আছে তোর? আমি ইমনের গালের মুখে হাত দিলাম। না, জ্বর টর আসেনি। ইমন তেমন কোনো কথা বলল না, তাই আমি বললাম, তুই বস, আমার 15 মিনিট লাগবে, একসাথে নাস্তা করে তারপর বেরোবো। ইমন কিছুটা বিরক্ত হলো, এসে আমার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আমি কিছুই খাবো না। তুমি আগে বলো, তুমি আমাকে এমন ইগনোর কেন করছো ভাইয়া? ছোটবেলা থেকে আব্বু আম্মু হিসেবে তোমাকে জেনে এসেছি, সবকিছু তোমার কাছে পেয়েছি, তাহলে এখন এমন কেন করছো আমার সাথে? ওর গালের পাশে হাত রেখে একটু হাসার চেষ্টা করে বললাম, না রে ভাই, তেমন কিছুই না। আসলে বিজনেসের বিষয়ে 2 দিন যাবৎ একটু সমস্যায় আছি, অনেকটা প্রেশার যাচ্ছে, তাই খোঁজ খবর নেওয়া হয়ে ওঠেনি। আর কালকে বাইরে গিয়েছিলাম, চট্টগ্রাম থেকে রাতেই ফিরেছি। তারপর একটা পার্টিতে গিয়ে ওইখান থেকে একটু ড্রিঙ্কস করেছিলাম, তাই ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেল। তুই টেনশন করিস না তো এগুলো নিয়ে। আর শোন, আমি পেপারসগুলো রেডি করে ফেলেছি, তুই পার্মানেন্টলি এখন থেকে লন্ডনে সেটেল হয়ে যাবে, তোকে আর এখানে আসতে হবে না। প্রয়োজন পরে আমি গিয়ে দেখা করে আসব। আমার কথাতে ছোট ভাই হতবাক। আমি ওকে হাত ধরে টেনে তারপর ডাইনিংয়ে নিয়ে আসলাম। ও বসে আছে, আমি নাস্তা তৈরি করলাম। ছোটবেলা থেকে এগুলো আমাকে নিজেরই করতে হয়। নাস্তা তৈরি করে এনে এমনের সামনে দিয়ে নিজেও খেতে আরম্ভ করলাম। এমন নাস্তা করলো, তবে আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমার মুখের ভঙ্গির কোনো পরিবর্তন নেই। ও কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, থাকতেই যখন পারবে না, তাহলে জোরপূর্বক নিজের গার্লফ্রেন্ডকে আমার হাতে কেন তুলে দিলে? তোমার রাগ হচ্ছিল, তারপরও বিয়েটা করে নিতে, একটা সময় সব ঠিক হয়ে যেত তাহলে। আমাকে নীলার যতটা চেনে তোকে তা চেনে না, তাই 2 দিন গেলেই সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় মেয়েটা এখানে থাকলে তোর সাথে মিশতে পারবে না। ওই দেশে যাক, দেখুক, বাইরের দুনিয়াটা চিনুক, তারপর বুঝতে পারবে দুনিয়াটা কতটা কঠিন। তখন তোকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে। আর এখানে থাকলে ওর ভয়টা কাজ করবে না, বদমাইশি করেই যাবে। মেয়েটাকে কিছুটা শিক্ষা তো দেওয়া দরকার, কিছুটা রিয়েলাইজ করুক দুনিয়াটা ঠিক কেমন। তাই বলছি তুই লন্ডনে চলে যা, আমাকে নিয়ে ভাবিস না। ইমন কথা বলার আগে আমি ওকে থামিয়ে দিলাম। আমার কথাতে ইমন ঘোর বিপত্তি জানালো, কারণ আমাকে ছেড়েও কিছুতেই যাবে না। আমি জোরপূর্বক ওকে পাঠানোর ব্যবস্থা করলাম। 1 সপ্তাহের মধ্যে 2জনকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করে ফেললাম। এয়ারপোর্টে এসে ইমনকে বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ বাদে ওরা আসলো। আমাকে দেখে ইমন এসে আমাকে জড়িয়ে ধরলো। মেয়েটার দিকে একবারও তাকালাম না, কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আমি ইমনকে জড়িয়ে ধরে বললাম, কখনো দেখতে ইচ্ছে করলে বলিস, হাজির হয়ে যাব। আর হ্যাঁ, ওয়াইফের খেয়াল রাখিস, ওইখানেও নতুন, তাই সবটা শিখিয়ে পড়ে নিস। মন থেকেও কথাগুলো আসে না, তারপরও ছোট ভাই ফেলে তো আর দিতে পারি না, কোনো একরকম করলাম আর কি। কি জন্য করলাম জানি না, তবে মেয়েটা আমাকে নিয়ে একটা দোটানায় ছিল, তাই সেটা দূর করে দিলাম। আমার শুধু মনে হচ্ছে ওই মেয়েটা যা হয় হোক, আমার ভাই ঠিক থাকলেই হবে। আর ওই দেশে আমার সব কিছু চেনা জানা, তাই আমার ভাইয়ের কোনো ক্ষতি হবে না। কিছু হলেও আমি সেটা জানতে পারবো। এমন আমার সাথে কথা বলে ওর ওয়াইফকে নিয়ে প্লেনে উঠে গেল।
আমি বাইরে চলে আসলাম। কয়েকটা দিনে যেন একদম এলোমেলো হয়ে গেছে, কারণ সব সময় মাথাতে ঘুরপাক খায় কি থেকে কি হয়ে গেল। ইদানিং রোজ ড্রিঙ্কস করা হচ্ছে, কেন জানি এখনও ছাড়তে পারছি না। খাওয়ার সময় তো ভালো লাগে, কিন্তু যখন নেশাটা চলে যায় তখন আর হুঁশে থাকি না। ড্রিঙ্কস শেষ করে বাসায় একাই ফিরতে হয়। কখন বাসায় আসি, কিভাবে আসি, সেটা পরদিন মনে পড়ে না। সত্যি কথা বলতে, আমার খোঁজখবর রাখার মতো কিংবা আমাকে সঙ্গ দেওয়ার মতো কেউ নেই। একটা ছন্নছাড়া জীবনে আর কী বা থাকতে পারে। একজনকে চেয়েছিলাম মানসিক শান্তি হিসেবে, সে তো অশান্তি হয়ে লাইফে এসেছিল। বাকিরা জীবন একা একরকম ছন্নছাড়াভাবেই কাটিয়ে দিতে চায়। আমি যদি এই ফ্ল্যাটে মরেও পড়ে থাকি, কেউ দেখার মতো নেই। একা থাকতে পছন্দ করি, তাই কাজের লোক বা মেয়েদের কোনো দরকার নেই। কোনো বন্ধুকে বাসায় আনেনি। বন্ধুরা অনেকবার আসতে চেয়েছে, তারপরও আনেনি। মাঝে 2 মাস পেরিয়ে গেল। এর মাঝে কাজের ব্যস্ততায় আবার সবটা সময় মতো মেনটেন করে চলতে হচ্ছে। এর মাঝে আর কারোর সাথে কোনো যোগাযোগ হয়নি। ইমনের সাথে যোগাযোগ হয়েছে রেগুলার। বন্ধু বান্ধবের সাথে তেমন করে যোগাযোগ করতে পারছি না। ওরা প্রায়ই বলে পার্টিতে যাওয়ার জন্য, নাইট ক্লাবে যাওয়ার জন্য। এখন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে এগুলো। একাকিত্বতা কাটানোর জন্য করে হলেও যেতে হয়। এর মাঝে একদিন অফিসে বসে কাজ করছিলাম, ঠিক তখনই নীলার আব্বু, অর্থাৎ আমার ছোট ভাইয়ের শ্বশুরের নম্বর থেকে কল আসলো। রিসিভ করতে ভদ্রলোক বলতে আরম্ভ করলেন, কেমন আছো বাবা? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ। অনেক দিন হলো তোমার সাথে যোগাযোগ হয় না। আর তুমিও আমাদের বাসায় আসা বাদ দিয়ে দিয়েছো। ছোট ভাই চলে গেছে বলে কি আর আমরা কেউ নেই তোমার? মাঝে মধ্যে বাসায় আসতে পারো। তোমার আন্টি তোমার কথা খুব বলে। তুমি সময় করে বাসায় আসলেও তো কিছু রান্না করে খাওয়াতে পারে। একা কোথায় থাকো, কি করো সেটাও তো জানি না। যতবার বাসায় গিয়েছি দারোয়ান বলেছে তুমি অফিসে আছো কিংবা বাইরে গেছো। লোকটা আবার হঠাৎ কি হলো, এমন করে কথা বলছে যেন আমি ওনার মেয়ের জামাই। তারপরও ফর্মালিটি রক্ষার্থে বললাম, ঠিক আছে আঙ্কেল, আপনি বলুন কবে আসতে হবে, আমি আসবো। লোকটা হেসে জবাব দিল, কাল তো ছুটির দিন, যদি পারো কাল একবার এসো। সারা দিনটা না হয় আমার এখানেই কাটাবে। কিছুক্ষণ যাবৎ লোকটার সাথে কথা বলে কলটা কেটে দিলাম। বিকেলে বন্ধুর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় আসলাম। আজকে ড্রিঙ্কস করিনি, কারণ কালকে নীলাদের বাসায় যেতে হবে। সপ্তাহের শেষ দিন প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করেছি রাতে। তাতে পরদিন কখন ঘুম থেকে উঠেছি নিজেও জানি না। রাতে খাবার তৈরি করে নিজেই খেলাম। একটু পর ইমন কল করলো, কথা বললাম। ইমন জানালো সব কিছু ঠিকঠাকই আছে, মেয়েটার সাথে মানিয়েও নিতে পেরেছে। পরদিন যথারীতি দুপুরে 11টার দিকে ভদ্রলোকের বাসায় গিয়ে উপস্থিত হলাম। 2 হাত ভর্তি বাজার করে নিয়ে গেছি, যেন কেউ বলতে না পারে ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে, কিছু আনেনি। বাসায় আসতেও এত কিছু দেখে ভদ্রমহিলা অনেক রাগারাগি করলেন। আমি তখন বললাম, আন্টি, রোজ রোজ তো আর আসা হয় না। তাছাড়া এই সামান্য কিছুর জন্য এত বকাঝকা করবেন না তো। এখন এগুলো নিন। তারপরেও এত কিছু দরকার ছিল না বাবা। আর কথা আর কথা বলবেন না তো। আন্টি প্লিজ এগুলো নিন, আর আঙ্কেলকে একটু ডেকে দিন। ডেকে দিতে হবে কেন? তুমি তো ওনার রুমটা চেনো, গিয়ে কথা বলো। আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে এসেছি, কেমন? আমি মাথা হ্যাঁসূচক উত্তর দিয়ে ভদ্রলোকের রুমের সামনে আসলাম। দরজায় দাঁড়াতেই দেখলাম সেদিনে সে মেয়েটা ওনার সামনাসামনি বসে আছে। মেয়েটা নীলার বড় বোন। বিষয়টা ওদের বিয়ের পর জিজ্ঞেস করে নিয়েছিলাম। আমি বললাম, আঙ্কেল আসবো। আমার কথাতে ভদ্রলোক একবার আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ, আসো। আমি ভেতরে গিয়ে দাঁড়াতেই মেয়েটা সেখান থেকে উঠে বেরিয়ে যেতে নিলে আমি মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটার মাথায় ঘোমটা দেওয়া, যাতে করে ওর চুলটা দেখা যাচ্ছে না। আমাকে দেখেই মেয়েটা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। মেয়েটাকে দেখেও বেশ সহজ সরল আর সাদাসিধে স্বভাবের মনে হলো। মেয়েটার দিক থেকে চোখ সরাতেই পারলাম না, তাকিয়ে রইলাম। এর মাঝে ওর বাবা বলতে লাগলো, কি হলো, বসো। আমি ওনার সামনে বসলাম। কিছুক্ষণ পর আন্টি নাস্তা নিয়ে আসলো। ভদ্রলোক বলতে আরম্ভ করলো, ভাবছিলাম তোমার কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করি। আমার কোনো ছেলে নেই, তাই তোমাকে নিজের ছেলের মতোই ভাবছি। তার উপর এখন তুমি আমাদের আত্মীয়, তাই মনে হলো তোমার সাথে কথাটা শেয়ার করাই যায়। তুমি কাজের ক্ষেত্রে আর বাইরে থাকো, অনেকের সাথেই তোমার চেনা জানা, তাই তোমাকে বলাটা ভালো হবে বলে মনে হলো আর কি। সেটা তো বুঝতে পারলাম, কিন্তু কোন বিষয়ে কথা বলতে চাইছেন আঙ্কেল? আসলে বড় মেয়েটার আগেই
ছোট মেয়ের বিয়েটা হুটহাট করে দিতে হলো। তোমার কথাতে রাজি হয়েছিলাম, আর জানতে পারলাম মেয়ে আমার ভালো আছে। বড় মেয়েটাকে বিয়ে না দিয়ে হুটহাট করে যে ছোট মেয়ের বিয়ে দিলাম, সেই জন্য এখন বেশ টেনশন হচ্ছে। ইদানিং আমার শরীরটাও ভালো যাচ্ছে না। সেই জন্য বলছিলাম কি, যে আমার বড় মেয়ের জন্য একটা ভালো পাত্র পেলে আর দেরি করতে চাই না। বিয়েতে মেয়ের কোনো বাধা বিপত্তিও নেই। ওকে বারবার জিজ্ঞেস করেছি, আমি ওর কোনো পিছুটান নেই। ছোট মেয়েটা যেমন চঞ্চল, বড় মেয়েটা ততই সহজ সরল। ভদ্রলোকে কি বলবো, কি বলা দরকার জানি না। মাথা নিচু করে আছে। আমার ফোনটা বাজছে, তাই ফোনটা সাইলেন্ট করে দিলাম। আঙ্কেল দেখে বললেন, কি হলো, কলটা রিসিভ করো, সমস্যা নেই, কথা বলে নাও, তারপর না হয় আমরা কথা বলি। সমস্যা নেই আঙ্কেল, আমি পরে যোগাযোগ করে নেব। হলিডেতে এত কাজের কথা কিসের? আপনি গুরুত্বপূর্ণ কথা বলছেন, বলুন, আমি শুনছি। ভদ্রলোক আবারও কথাগুলো বলতে আরম্ভ করলো। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। ভদ্রলোকের বলা কথা শেষ হতেই আমি ওনাকে আশ্বাস দিলাম, আমার চেনা জানা সবার সাথে খোঁজখবর নেব, আর ভালো ছেলে পেলে অবশ্যই জানাবো। ভদ্রলোক আর ভদ্রমহিলা আমাকে ডিনার করেই বাসায় ফিরে দিয়েছে। ও বাসাতে পুরো সময়টা জুড়ে আমি মেয়েটার দিকে লক্ষ্য করেছি। কেমন শান্ত স্বভাবের, আমার আশেপাশেও আসেনি, কেমন যেন লজ্জাপতি টাইপের। হয়তোবা মেয়েদের এরকমটাই হওয়া উচিত। একটা সপ্তাহ কেটে গেল। এর মাঝে নীরার আব্বুর সাথে আমার আর যোগাযোগ করা হয়নি। আমি আমার সব বন্ধু বান্ধব আর যত বিজনেস পার্টনার ছিল সবার খোঁজখবর নিয়েছি, কিন্তু বিয়ের যোগ্য ছেলে থাকলেও তাদের ব্যাকগ্রাউন্ড খুব বেশি ভালো পাইনি। এক সপ্তাহ পরে নীরার আব্বু আমাকে আবার ডাকলো। আমিও ভদ্রলোকের বাসায় গিয়ে উপস্থিত হলাম। আমির উনি বসে আছি সামনাসামনি। এর মাঝে ওনার বড় মেয়েটা, অর্থাৎ যার বিয়ের কথা চলছিল, সেই মেয়েটা আমাদের জন্য চা নিয়ে আসলো। চা রেখে মেয়েটা চলে যেতে নিলে তখন ভদ্রলোক বলতে লাগলো, মামনি, এখানে বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। মেয়েটা হয়তোবা কিছুটা বিব্রত বোধ করলো। আমি আর চোখে মেয়েটার দিকে দেখলাম। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর, যে কোনো ছেলে ওকে পছন্দ করবে। আবার অনেকেই ওর এই শান্ত স্বভাবের জন্য হয়তোবা করবে না। আমি চায়ের কাপে চুমুক দিতেই ভদ্রলোক বলতে লাগলো, ঈশান, আমরা অনেক ভাবলাম, বুঝলে, তোমার আন্টির সাথে আমার কথা হয়েছে। আমরা বাইরে কোথায় ছেলে খুঁজে চলেছি, আর তোমাকেও খুঁজতে বলেছি। ভাবছিলাম কোথায় কার সাথে মেয়েটার বিয়ে দিব, জানি না। এই যুগে ভালো ছেলে পাওয়া বড্ড মুশকিল। তোমার আন্টি আর আমি দুজনেই অনেকক্ষণ ভেবেছি, আর এই নিয়ে আমাদের মাঝে কয়েকদিন যাবৎ কথা হয়েছে। বিষয়টা তোমাকে জানানো দরকার। ভদ্রলোক কি বোঝাতে চাইছে বুঝতে পারছি না, তাই বললাম, আঙ্কেল, আমি আপনাদের কথা শোনার জন্য আসি। আম, একবার যখন আমাকে নিজের ছেলের মতোই ভেবেছেন, তাহলে নিঃসংকোচে বলতে পারেন। ভদ্রলোক মেয়ের দিকে একবার তাকিয়ে থেকে তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে আরম্ভ করলো, আমি এইদিকে ওদিকে যত পাত্র খুঁজেছি, তারপরও পাইনি। তবে দিন শেষে আমার মাথায় একটা কথাই ঘুরেছে, আর সেটা হচ্ছে, তোমার থেকে ভালো কাউকে আমি আর পাবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে এই বিষয়টা জানানোর। বাবা, তুমি যদি আমার মেয়েকে... ভদ্রলোকের কথাতে আমার মাথার উপর দিয়ে যেন একটা এরোপ্লেন চলে গেল। এ কি বলছেন ভদ্রলোক? মাথা ঠিক আছে ওনার? লোকটার ছোট মেয়েকে পছন্দ করতাম, সেখানে বড় মেয়েকে কি করে বিয়ে করব? মেয়েটা আমার থেকেও সিনিয়রও হবে, কারণ নীলার থেকে আমি 2-3 বছরের সিনিয়র ছিলাম। আর নীলার বয়সের সাথে এই মেয়েটার বয়সের বেশ খানিকটা ফারাক হবে, সেটা বোঝাই যাচ্ছে। আমি অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইলাম ভদ্রলোকের দিকে। মেয়েটা ড্যাব ড্যাব করে ওর বাবার দিকে তাকিয়ে রইল। এর মাঝে আন্টি রুমে ঢুকলো। নীলার আব্বুর এরকম আবদারে আমি কি বলবো জানি না। তারপরে বললাম, আঙ্কেল, কী সব বলছেন আপনি? এরকমটা হয় নাকি? একটা আত্মীয়তা আপনাদের সাথে আমার আছে, তার উপর আবার এসব কি করে হয়? কেন হয় না বাবা? আমার মেয়েটাকে তুমি দেখো, কথা বলো, তোমার যদি পছন্দ না হয় তারপর না করো। আগে ওর সাথে কথা বলো, যদি মনে হয় ও তোমার যোগ্য নয় তাহলে না হয় রিজেক্ট করো। আমার আর তোমার আঙ্কেলের মনে হচ্ছিল কথাগুলো তোমাকে জানানো উচিত ছিল, তাই তোমার আঙ্কেলের সাথে আমি কয়েকদিন যাবৎ কথা বলেছি তোমার বিষয়ে। তোমার আঙ্কেলকে আমি পাত্র খুঁজতে বারণ করেছিলাম। প্রথমেই কথাগুলো তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু উনি সংকোচের কারণে বলতে পারেননি, তাই আজকে তোমাকে বলতেই হচ্ছে। তুমি ভেবে দেখো বাবা, আমাদের আদরের মেয়েটাকে দূরে কোথাও পাঠাবো,
তার থেকে এই শহরেই মেয়েটা আমাদের কাছাকাছি থাকবে। তোমার থেকে চেনা কাউকে আমরা পাবো না। আমার এই সহজ সরল মেয়েটাকে কোথায় কার কাছে রাখবো জানি না। ও কষ্ট পেলে সেটা আমাদেরও কষ্টের কারণ হবে। মেয়েটার দিকে তাকিয়ে আছি। ওরা আব্বু আমাকে কি বলবো বুঝতে পারছি না। সবকিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। ভদ্রলোক আর ভদ্রমহিলা এমন করে আবদার করেছে আর এমন করে রিকোয়েস্ট করছে, আমি জানি না এখন কি জবাব দেব। মেয়েটা মাথা নিচু করে বসে আছে, লজ্জা পাচ্ছে, না হলে সংকোচে কাজ করছে ওর ভেতর। এবার আমি বলতে আরম্ভ করলাম, সবই ঠিক আছে আঙ্কেল আন্টি, কিন্তু আমার কোনো গার্জিয়ান নেই। আমি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। সবার আগে আমি আপনার মেয়ের সাথে কথা বলতে চাই। ওনার সাথে আমার কথা বলা দরকার। যাকে নিয়ে এত কিছু হবে, যার সাথে আমার বিয়েটা হবে, তার সাথে আমার আগে কথা বলতে হবে। হ্যাঁ, সে তো বলবেই। তুমি যদি চাও ওর সাথে বিয়ের আগে কিছুটা সময় কাটিয়ে নিতে পারো, তারপর না হয় বিয়েটা হবে। আগে এঙ্গেজমেন্ট হয়ে থাকবে, তারপর তোমাদের যখন ইচ্ছা তোমরা আমাদের জানাবে। আঙ্কেল, আগে আপনার মেয়ের সাথে বোঝাপড়া দরকার আছে। আমি আগেই আপনাকে কথা দিতে পারছি না। ওনার যদি মত থাকে তাহলে বিয়েটা হবে, না হলে ওগুলোর কোনো দরকার নেই। আমি চাইছি না জোর করে এরকম কিছু করতে। আমাদের মতামতই আমার মেয়ের মত। আমি যা বলবো সেটা ও নির্দ্বিধায় করে নিবে। মামুনি, তুমি ঈশানকে নিয়ে তোমার রুমে যাও। মেয়েটার সাথে ওর রুমে আসলাম। দুজনে বেলকনিতে দাঁড়িয়ে আছি। মেয়েটা মেয়েটা আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে রেখেছে। মেয়েটাকে আজকে কয়েকবার ভালোভাবে খেয়াল করেছি। আর চোখে তাকাতেই দেখলাম মাথার গোমটাটা সারিয়ে চুলগুলো একদম কোমরের নিচ পর্যন্ত। বরাবরই আমার মেয়েদের লম্বা চুল খুব পছন্দ। মেয়েটার 2 হাত ভর্তি চুড়ি, নীল 3 পিসে একদম অপসরীর মতো লাগছে। আর চোখে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস পেলাম। তারপর প্রশ্ন করলাম, এই বিয়েতে আপনার মতামত আছে? মেয়েটা কোনো কথা বলল না, শুধু চুপ করে রইল। আমি আবারও জিজ্ঞেস করতেই বলল, আব্বুর মতে আমার মত, আমার কোনো মতামত নেই, আর পছন্দ হওয়ারও কিছু নেই। তারপরেও জানা দরকার। আমি আপনার নামটা পর্যন্ত জানি না। বাই দ্য ওয়ে, আপনার নামটা? মেয়েটা যেন আমার প্রশ্নে অবাক হলো, কিছুক্ষণ ধরে তাকিয়ে রইল। তারপর বলল, আমি নীলাদ্রি। আসলে আপনার সম্পর্কে তেমন করে খোঁজ খবর নেওয়া হয়নি। এই কথাটা যদিও জিজ্ঞেস করা ঠিক হবে না, তারপরেও করতে হচ্ছে। আপনার এই এজ কত? মেয়েটাকে এই প্রশ্নটা করে বোধহয় ভুল করেই ফেললাম। জানি না কি জন্য মেয়েটা এমন রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছে। কিছু একটা ভেবে বলল, 28। ও, আপনি তো আমার থেকে সিনিয়র। আপনি যেমনটা আমাকে দেখছেন, সে যেভাবে দেখছেন আমি এমনই। আমি কতটা খারাপ কিংবা ভালো আপনি সবটা জানেন, তাই আপনি ভেবে দেখতে পারেন সবটা। আমার মতামত বললে হ্যাঁ, আমার ফ্যামিলি বলতে আমি, তাই না বললে না। তাই আমাকে আপনার মতামতটা জানানো দরকার। আপনি আমার সাথে থাকতে পারবেন কিনা সেটা জানা দরকার। বললাম তো আমার কোনো সমস্যা নেই, আব্বু যেটা বলবে সেটাই হবে, আর যা করবে আমার ভালোর জন্যই করবে। পরবর্তীতে যদি ভালো না হয়, যদি তখন মনে হয় আমার সাথে আপনি ভালো নেই। এমনটা কখনো হয়নি আর হবেও না। আশা করি সেটা বিয়ের পরে প্রমাণ পেয়ে যাবেন। তার মানে আপনি বিয়েতে রাজি? মেয়েটা চুপ করে রইল। আমি ওর দিকে ফিরলাম, তাকেই বললাম, আমি আপনার মুখে শুনতে চাই, আপনি রাজি কিনা। মেয়েটা লজ্জায় আড়ষ্ট হলো, মাথা নিচু করে আমার দিকে তাকিয়ে বলল, বললাম তো রাজি, আব্বু যেটা বলেছে সেটাই হবে। আচ্ছা, বিয়েটা যদি হয়ও তাহলেও আমার হট্টগোল করে দেখানোর ইচ্ছা নেই। নিজের একান্ত ব্যক্তিগত মানুষগুলোকে আমি কারোর সামনে অমন করে প্রেজেন্ট করতে চাই না। তাই বিয়েটা সাদাসিধাভাবেই হবে। আপনি আর আব্বু যেমন চাইবেন তেমনই হবে। চলে আসতে গিয়েও কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর আবারও পেছন ফিরে তাকিয়ে বললাম, পরে আবার মনে হবে না তো আমাকে বিয়েটা করে ভুল করেছেন? আমার মতো একটা ছন্নছাড়া ছেলের সাথে জীবন কাটাতে পারবেন তো? পরবর্তীতে কিন্তু আপনার মনে। বললাম তো মনে হবে না। আমি চলে আসলাম আঙ্কেলকে বিয়েতে হ্যাঁ বলে দিয়ে। মাঝে কয়েকটা দিন কেটে গেছে। এর মাঝে নীলাদ্রির আব্বু আম্মু মোটামুটি একটা আয়োজন করে ফেলেছে। বড় মেয়ে বলে একদম ছাড় দিতে চাইছে না। আমার আত্মীয় স্বজন নেই, তাই বন্ধুদের নিয়ে আসলাম বিয়ে বাড়িতে। নীলাদ্রির আব্বু অনেক আত্মীয় স্বজনকে ইনভাইট করেছে। বারণ করেছিলাম বলেই হয়তো ছোট পরিসরে আয়োজন, না হলে হয়তো আরও জমকালোভাবে বিয়েটা হতো। বিয়েতে ইমন আর নীলা আসেনি, তাতে মনে হচ্ছে ভালোই হয়েছে। চোখের সামনে মেয়েটাকে দেখতে ইচ্ছে করবে না। ভাইকে বলেছিলাম আসতে, কিন্তু ব্যবসায়ের কাজের জন্য আসতে পারবে না। পরবর্তীতে যখন হানিমুনে যাব তখন না হয় নীলাদ্রিকে নিয়ে দেখা করে আসবো। এমনও আর কথা বাড়ায়নি। যাই হোক, মেয়েটা খুব সহজেই সাইন করে দিল। আমিও সাথে সাথে সাইন করে দিলাম।
নীলাদ্রির সাথে বিয়ের আগে আর কোনো কথা হয়নি। মেয়েটাকে নিয়ে বাসায় আসলাম। এর মাঝে একটা কথা বলে রাখি, এতদিন আমি একা ছিলাম, কিন্তু এখন বউ আসবে ভেবে কয়েকটা কাজের লোক রেখেছি। নীলাদ্রি মেয়েটা রান্না করতে পারে কিনা আর একা থাকতে পারে, ওর যদি কোনো সমস্যা হয়, কখন কি প্রয়োজন, সেজন্য আর কি কাজের লোক রেখেছি। আমার বন্ধুরা আমাদের বাসায় পৌঁছে দিয়ে চলে গেছে। নীলাদ্রিকে নিয়ে রুমে আসলাম। মেয়েটাকে বরণ করার মতো এই বাসাতে কেউ নেই। রুমে এসে বললাম, নিন শুয়ে পড়ুন। আমার কথাতে মেয়েটা অবাক হয়ে গেল, কাবা কাবা কণ্ঠে বলল, মানে? বুঝতে পারলাম মেয়েটা আমার কথাতে ভরকে গেছে। না মানে আপনি বিছানাতে শোন, আমি না হয় পাশের রুমে গিয়ে শোবো। আমার কেমন যেন সংকোচ লাগছিল কথাটা বলতেও। নতুন বউকে রেখে পাশের রুমে শোবো, মেয়েটা আমার সাথে মানিয়ে নিতে পারবে কিনা ভেবেছিলাম, তাই কথাটা বললাম। মেয়েটা হয়তো ভেবেছিল এখন হয়তো আমি ওর ওপর স্বামীর অধিকার দেখাতে শুরু করব। আমাকে চমকে দিয়ে উল্টো মেয়েটা বলতে লাগলো, এসব কথা ছাড়ুন, আগে বলুন কেন আমাকে বিয়ে করলেন? যাক, শেষ পর্যন্ত আসল রূপটা দেখিয়েই দিল। হতাশ, আমি চরম হতাশ। এখন ইচ্ছা করছে নিজের মাথাটা দেয়ালে ঠুকে দেই। কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আবারও মেয়েটার সামনে দাঁড়িয়ে কথাগুলো ভাবছি। তখন মেয়েটা বলল, কি হলো? প্রশ্ন করেছি, উত্তর দিচ্ছেন না যে? কেন আমাকে বিয়ে করে নিলেন? একা সাজার চেষ্টা করবেন না। আপনি কি করতে চাইছেন বলুন তো? আমাকে বিয়ে করে আমার বোনের উপর থেকে প্রতিশোধ আমার উপরে দিতে চাইছেন? ওকে বিয়ে করতে পারেননি বলে আমাকে কষ্ট দেবেন আপনি? মেয়েটার এরকম বোকা বোকা কথা শুনে ফিক করে হেসে পেলাম। তারপর ওকে অভয় দিয়ে বললাম, ভয় পাইয়ে দিয়েছিলেন আমাকে। আমি অতটা কাপুরুষ নই যে আপনার ওপর প্রতিশোধ নেব। আর আমি মানুষকে ক্ষমা করে দিতে বিশ্বাসী, প্রতিশোধ নিতে না। মানুষ আমাকে কষ্ট দেয় অভ্যস্ত, আমি দিতে না। আমার এমন জবাবে মেয়েটা হয়তোবা অবাক হলো। আমি গিয়ে ড্রয়ার থেকে একটা ব্যাগ বের করে এনে ওর সামনে রাখলাম। মেয়েটা আমার থেকে কিছুটা দূরে বসে আছে, মাথায় ঘোমটা টেনে এখনো মাথা নিচু করে রেখেছে। আমি ওর সামনে টাকার ব্যাগ থেকে কিছু টাকা বের করে সামনে দিলাম। পুরো 20 লক্ষ টাকা আছে। দেনমোহরের টাকাটা নিন, এটা আপনার দেনমোহরের টাকা। আর যাই হোক, বলতে পারবেন না হাজবেন্ড এগুলো পরিশোধ করেনি। মেয়েটা অবাক চোখে টাকাগুলোর দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, আমি কিন্তু আপনার কাছে এগুলো একবারও চাইনি। আপনাকে জিজ্ঞেস করেছি আমাকে কেন বিয়ে করলেন, সেটা একবারও বললেন না। শুধু হেসে উত্তর দিলেন যে প্রতিশোধ নেবেন না। কিন্তু কেন বিয়ে করলেন সেটা তো একবারও বললেন না। কেন বিয়ে করেছি সেটা তো জানি না, তবে আপনাকে দেখে ভদ্র আর নম্র মনে হয়েছে। যতদিন ধরে দেখছি ততদিন ধরে আপনার আব্বুর সাথে যোগাযোগ, তাতে আমার কিছুটা হলেও চেনা হয়েছে আপনাকে। দেখুন, বাইরের কাউকে বিয়ে করলে এসব জানতে পারতাম না। আমি ছন্ন ছাড়া একা মানুষ, একা থাকে। আপনার হয়তো বা আমার সাথে থাকতে খারাপ লাগবে, সমস্যা নেই। আপনার যদি এখানে থাকতে ভালো না লাগে আপনি বাসায় থাকবেন। বারবার জিজ্ঞেস করছেন কেন বিয়ে করেছি। দেখুন, আজ নয়তো বা কাল বিয়েটা করতেই হতো, কাউকে জীবনসঙ্গিনী করতেই হতো। ভেবেছিলাম বিয়ে করব না, আজ হয়তো বা আমার কাছে মনে হচ্ছে যে কাউকে প্রয়োজন নেই, কিন্তু শেষ বয়সে কাউকে তো একজন দরকার পাশে থাকার জন্য, সেজন্যই বিয়েটা করা। আমার এমন উত্তরটা হয়তো বা মেয়েটার পছন্দ হলো না, তাই বলতে লাগলো, ও, তার মানে শেষ বয়সে কাউকে খুঁটি হিসেবে আঁকড়ে ধরতে চান, সেজন্যই বিয়ে করা। আর সংসারটা করতে হবে বলেই বিয়ে করেছেন। কিন্তু ভালোবাসা, তার কোনো দরকার নেই আপনার, তাই তো? সংসার করা দরকার, তাই কাউকে একটা ধরে বেঁধে সম্পর্কের জালে বন্দি করে নিলেন। এই মুহূর্তে কি বলবো মেয়েটাকে জানি না, চুপ করে রইলাম। মেয়েটা রাগীভাবে সেখান থেকে উঠে গেল। টাকাগুলো ডয়ারে রেখে ফ্রেশ হয়ে অন্য একটা শাড়ি পরে বের হয়েছে। মেয়েটার মুখটা পর্যন্ত দেখিনি। নীলাদ্রি আমার সাথে আর কোনো কথা না বলে গিয়ে শুয়ে পড়ল। আমি বেডে বসে রইলাম। মেয়েটা কথা বলছে না দেখে কেমন সংকোচবোধ কাজ করছে, কিন্তু বইয়ের কাছ থেকে কি অনুমতি নেওয়া দরকার বেডে শোয়ার জন্য? না বলেই পাশে শুয়ে পড়লে ভদ্র ভাববে না তো, অভদ্র ভাববে না তো আবার? মেয়েটার রেসপন্স নেই, তাই ঘুম ঘুম পেতে উঠে গিয়ে লাইটটা অফ করে দিয়ে এসে শুয়ে পড়লাম। মেয়েটা হয়তো বা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। সকালে যখন ঘুম ভাঙলো খেয়াল করলাম মেয়েটা কোলবালিশ জড়িয়ে ধরে রেখেছে, একদম পুরো বাচ্চাদের মতো লাগছে। এলোমেলো শাড়িটা বুকের উপর থেকে সরে গেছে। এই অবস্থাতে মেয়েটাকে প্রচণ্ড পরিমাণে আদুরে লাগছে। তারপরও কেন জানি কাছে আসতে পারছি না, সংকোচবোধ কাজ করছে। বারবার মনে হচ্ছে ওরই ছোট বোনকে পছন্দ করতাম, আর তার জন্য দেশে এসেছিলাম, আর বড় বোনকে শেষে বিয়ে করলাম। কথাগুলো ভেবে উঠে গেলাম, ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করলাম। কিছুক্ষণ বাদে মেয়েটার ঘুম ভাঙতেই এসে দেখলাম গোসল করে বের হয়েছে। আমি রুমে নাস্তা নিয়ে আসলাম। মেয়েটা অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, এগুলো কে করলো? আর রুমে আনার কি দরকার ছিল? নিজে গিয়েই তো নাস্তা করতে পারতাম।
আমি করেছি, খেয়ে দেখুন কেমন হয়েছে। আমি অতটাও খারাপ রান্না করি না যেটা খাওয়ার মতো না। রুমে আনতে গেলে কেন কষ্ট করে? বাসাতে তেমন কেউ নেই যে আমার তাদের সামনে খেতে লজ্জা লাগবে। মেয়েটার সাথে যবে থেকে দেখা হয়েছে তবে থেকেই আমার দিকে তাকিয়ে কখনো কথা বলেনি, আবার বলছে লজ্জা লাগবে না। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা এসে খাবারগুলো নিয়ে টেস্ট করতে লাগলো। মোটামুটি মেয়েটার মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। আবারও জিজ্ঞেস করতেই বলল, বাহ, বেশ ভালোই নাস্তা বানিয়েছেন তো। তাহলে তো দেখছি আমাকে আর কষ্ট করে কিছু শিখতে হবে না, আর কিছু করতেও হবে না। ছোটবেলা থেকে আমি নিজের কাজ সবটা নিজেই করি আর সবটা শিখে গেছি। আব্বু আম্মু চলে যাওয়ার পর থেকে ভাইকে একা হাতে মানুষ করেছি, তাই ঘরে আর বাইরের সব কাজে আমি করেছি। তাই রান্নাটা জানা থাকারই কথা। আর আমি কখনো এগুলো ভাবতাম না যে কেউ আমার লাইফে আসবে কিংবা আমাকে রান্না করে খাওয়াবে। কিছুক্ষণ মেয়েটা আমার দিকে তাকিয়ে থেকে চলে গেল। কোথায় গেল জানি না। আমি নিজেও নাস্তাটা শেষ করলাম। বিয়েটা সাদামাটাভাবে হয়েছে, তাই কোনো রিসেপশনের অনুষ্ঠান করিনি। বিকেলে নীলাদ্রিদের বাসায় গেলাম। সবার সাথে বেশ ভালোভাবেই কথা বললাম। মেয়েটাও আমার সাথে বেশ ভালোভাবেই কথা বলছে, কিন্তু কেন জানি ওকে আমার বইয়ের মতো লাগছে না। মেয়েটা কেমন দূরত্ব বজায় রেখে চলছে। জানি না আমাদের মাঝে কতদিনের সম্পর্কটা ঠিক হবে কিংবা আদৌ হবে কিনা। নীলাদ্রির গত রাতের প্রশ্নেই আমার মনে হয়েছে ওর এই বিয়েতে মত ছিল না। আব্বুর কথা রাখতেই বিয়েটা করেছে। তাহলে কি দরকার ছিল এই নাটকটা করার? আমি কি ওকে মন থেকে মেনে নিতে পারবো কিনা জানি না। আচ্ছা, আমি মেয়েটার কাছে যাচ্ছি না বলে কি মেয়েটাও আমাকে অধিকার দিচ্ছে না, নাকি লজ্জাবতী বলে তেমন কিছু বলতে পারছে না? প্রশ্নটা মাথায় ঘুরঘুর করছে। পুরো একটা সপ্তাহ জুড়ে নীলাদ্রিদের বাসায় আমাকে থাকতে হলো, কারণ শ্বশুর শাশুড়ি আমাকে আসিয়ে দেয়নি। তারপর এক সপ্তাহ পরে যখন বাসায় আসবো তখন নীলাদ্রির আব্বু বলল, বলছিলাম কি বাবা, তুমি তো একাই থাকো, আর মেয়েটাও আমাদের থেকে দূরে গিয়ে থাকবে, তাই এখন থেকে তুমি এখানেই থাকো। তাছাড়া তোমার এখান থেকে অফিসে যেতেও সুবিধা হবে, তোমাকে আর কষ্ট করে রান্না বান্না করতে হবে না। তোমাদের খেয়াল রাখার জন্য নীলাদ্রির আব্বুও তো আছেই। ডাইরেক্টলি শ্বশুরবাড়িতে থাকার অফার, আই মিন ঘর জামাই। আমার আব্বু এসব নিয়ে কোনোদিন না ভেবেছে, আর না আমি কোনোদিন ভাববো। শ্বশুর শাশুড়ির জোড়াজুড়িতে এক সপ্তাহ ছিলাম, আর নীলাদ্রিও আমাকে রিকোয়েস্ট করেছিল আব্বু আম্মুর সাথে থাকার জন্য, কিন্তু আমি কিছুক্ষণ চুপ করে থেকে জবাব দিলাম, বিয়ে করেছি, এখন শ্বশুরবাড়িতে থাকাটা বেশি ভালো দেখায় না। আঙ্কেল, বলছিলাম যে নীলাদ্রি যখন ইচ্ছা হবে ও চলে আসবে, আমার কোনো বাধা নেই। আর ও যদি চায় এখানে থাকতে পারে, আমি না হয় এসে ওর সাথে দেখা করে যাব। আমার এরকম কথা নীলাদ্রির কোনো মতেই পছন্দ হলো না। মেয়েটার মুখের এক্সপ্রেশন দেখলাম, ও বলতে লাগলো, থাক না আব্বু, ওনাকে জোর করার দরকার নেই। ওনার যেখানে ভালো মনে হয় উনি সেখানেই থাকুক। তোমাদের বাসাটা কি দূরে নাকি? আমাদের বাসা থেকে খুবই কাছে, 15 মিনিটের মতো সময় লাগবে। যখন বলবে আমি চলে আসবো। শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে পুরো ঘরটা আমি গোছালাম। মেয়েটা কিছুই করলো না, আর করতে বলারও ইচ্ছে হলো না। আর আমি কারো আশায় থাকি না। দুপুরে খাবার নিজ হাতে তৈরি করলাম। মেয়েটাকে খাবার দিতে মেয়েটা খেয়ে চলে গেল। আমার সাথে তেমন করে কথা বলো না। আমাদের মাঝে যে স্বামী স্ত্রীর সম্পর্ক আর বা বিয়ে হয়েছে তেমনটা মনে হয় না। মনে হয় আমি কোনো মেয়ের সাথে ঝগড়া করেছি, আর সে আমাকে দেখে বারবার মুখ ফিরিয়ে নিয়েছে, ইচ্ছে করে কথাগুলো বলতে, কিন্তু কেন জানি বলতে পারি না। এক সপ্তাহ অফিসে যায়নি, তাই ভাবলাম পরদিন থেকে অফিসে যাব। পরদিন সকালে নাস্তা তৈরি করে রেখে মেয়েটার জন্য নাস্তাগুলো আমাদের রুমে রেখে তারপর চলে এসেছি। ছোট একটা চিরকুটে লিখে এসেছিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিও। নীলাদ্রি যখন ঘুম ভাঙলো তখন 8টা বাজে। উঠেই খেয়াল করলো আমি আশেপাশে নেই। আজকে একটা মিটিং আছে, তাই তাড়াতাড়ি অফিসে আসতে হয়েছে। মেয়েটা যখন চিরকুটটা পেল, পরেই একটু মুচকি হাসি হাসলো। ফ্রেশ হয়ে এসে নাস্তা করলো। তারপর নিজেই বলতে লাগলো, কেমন ছেলে রে বাবা, একটু ভালো করে কথাও বলে না। আর সব সময় আমাকে এমন সব কথা বলে, পুরো মুডটাই নষ্ট করে দেয়। অন্যদিকে আমি কাজ করছি। সারাদিনে নীলাদ্রি আমাকে একটা কলও করলো না। দুপুর করে বিকাল হতে চললো, তারপর কোনো কল পেলাম, তাই নিজেই কল করলাম মেয়েটাকে। কয়েকবার ফোনটা বাজতেই মেয়েটা রিসিভ করলো। নীলাদ্রি কিছু বলছে না দেখে আমি বললাম, ডিস্টার্ব করে ফেললাম না তো এই অসময়ে? মেয়েটা বিরক্তি প্রকাশ করে বলল, যখন বুঝতেই পারছেন ডিস্টার্ব করছেন, তখন ফোন দিচ্ছেন কেন? ঠিক আছে, আর দেব না। আসলে একটু পর বাসায় আসবো, তাই বলছিলাম যে যদি তোমার কিছু প্রয়োজন হয় আমাকে বলো। কিছুক্ষণ চুপ করে থেকে মেয়েটা বলতে আরম্ভ করলো,
এই মুহূর্তে আপনার সাথে আমার কথা বলতে একদম ইচ্ছে করছে না। আর কি লাগবে সেটা আপনাকে কেন বলবো? ঠান্ডা মাথায় অপমান করলো। কলটা কেটে দিলাম। বাসায় ফেরার পথে চকলেট, চিপস, আইসক্রিম আর কতগুলো ফুল নিয়ে বাসায় ফিরলাম। মেয়েদের এগুলোই পছন্দ সেটা কিছুটা হলেও জানি। রুমে আসলাম, খেয়াল করলাম মেয়েটা বাচ্চাদের মতো বসে বসে কার্টুন দেখছে আর নিজে নিজেই হাসে। আমি টি টেবিলের ওপর ওগুলো রাখতেই মেয়েটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তখন আমি ওকে বললাম, আইসক্রিমগুলো খেয়ে নিন, না হলে গলে যাবে। মেয়েটা উঠে গিয়ে আইসক্রিমগুলো খুলে দেখলে ওর পছন্দের আইসক্রিম। মেয়েটা খেতে আরম্ভ করলো, আমাকে একটাবার জিজ্ঞাসা করলো না খাবো কিনা। আমি ফ্রেশ হয়ে আসলাম। রাতে রান্না করার জন্য বাহিরের দিকে যাচ্ছিলাম, তখন নীলাদ্রি বলল, বাসায় কাজের লোক থাকতে এগুলো আপনাকে কেন করতে হবে? বাসার কাজের লোকের রান্না করা খাবার আপনি খেতে পারবেন কি না সেটা তো জানি না। অন্য কারো রান্না করা খাবার ভালো লাগবে না। ওদের দিয়ে রান্না করিয়ে দেখেছি, অতটা ভালো রান্না করতে পারে না বলেই বাইরে চলে আসলাম। কিচেনে এসে নীলাদ্রির পছন্দের ডিশগুলো তৈরি করলাম, কারণ এই কয়েকটা দিনে ওর সম্পর্কে বেশ ভালোই জেনে গেছি। আর শাশুড়ি আম্মুও আমাকে বলেছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম ওনার মেয়েটার কি পছন্দ বা অপছন্দ, শাশুড়ি আম্মুই বলে দিয়েছে। রাতে খাওয়া দাওয়া করে দুজনেই রুমে আসলাম। বিয়ের পরদিন থেকেই সোফাতেই শুই। আমিও নীলাদ্রির কাছে যেতে পারছি না। যে কেউ আমাদের মাঝে এমন সম্পর্ক দেখলে বলবে এ কেমন স্বামী স্ত্রীর সম্পর্ক। এরকম দূরত্ব বজায় রেখে চালাতে দেখলে তো কেউ ভাববে আমাদের মাঝে বড় কোনো ঝামেলা হয়েছে। এমন করে আরো কয়েকটা দিন কেটে গেল। একদিন কাজের প্রেশারটা এতটাই বেশি ছিল যে মেয়েটার খোঁজ খবরও নিতে পারলাম না। তার উপরে একটা কাজের জন্য বেশ প্রেশারে ছিলাম। সন্ধ্যায় আমার বন্ধুরা বলল একটু সময় দিতে, তার জন্য নাইট ক্লাবে গেলাম। গিয়ে আবার সেই ড্রিঙ্কস করে বাসায় ফিরলাম। রাত 12টা বাজে। কেউ একজন দরজা খুলে দিল। কাজের লোকটা এসে দরজা খুলেছে। আমি মাতাল অবস্থায় যখন ঢুলতে ঢুলতে ওপরের দিকে যেতে নেব, খেয়াল করলাম কেউ একজন ডাইনিংয়ে বসে আছে। এমন কিছু দেখে অবাক হলাম। তার সামনে এসে দাঁড়ালাম। নীলাদ্রি এখানে ঘুমিয়ে আছে কেন? আমি এবার আশেপাশে তাকাতেই কাজের লোকটা এসে দাঁড়ালো আর মাথা নিচু করে বলতে লাগলো, ভাইজান, ভাবি অনেকক্ষণ যাবত আপনার জন্য টেনশন করতেছিলেন। আপনি ফিরছিলেন না দেখে নিজের হাতে রান্না করেছে। তার উপর আপনি দেরি করে ফিরবেন বলে এখানে বসেছিল। যদি আপনার ফেরার পর দরজা খুলতে দেরি হয় সেই জন্যই। মেয়েটার কর্মকাণ্ডে কিছুক্ষণ তাকিয়ে রইলাম ওর দিকে। কাজের ছেলেটাকে ইশারা করতে চলে গেল। যাক, একটু হলেও বউ আমার কথা ভাবে। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। হাতের উপর মাথা রেখে শুয়ে আছে নীলাদ্রি। এই অবস্থাতে, ঘুমন্ত অবস্থাতে মেয়েটাকে প্রচণ্ড পরিমাণে আতুরি লাগছে। এলোমেলো অগোছালো চুলগুলো বারবার মুখের উপর এসে পড়ছে। আমি মেয়েটার কাছে এসে কিছুক্ষণ মেয়েটাকে দেখলাম। এমন করে চেয়ে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। হয়তো যখনই ভাববো ও আমারই বউ, তখনই হয়তো বা নিজেকে কন্ট্রোল করাটা দায়ী হয়ে যাবে। নীলাদ্রিকে কয়েকবার ডাকলাম, মেয়েটা ওঠো না। ইচ্ছা করছে মেয়েটাকে রুমে নিয়ে যেতে। আর দেরি না করে ওকে কোলে উঠিয়ে নিলাম। নীলাদ্রিকে পাজা কোলে তুলে নিতেই মেয়েটার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে মেয়েটা আমার দিকে ঢ্যাপ করে তাকিয়ে রইল। আর নিজের এরকম অবস্থায় দেখে ভয় আমার গলাটা জড়িয়ে ধরে বলতে লাগলো, কি 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 করছেন ঈশান? আমি ওকে কথা বলতে না দিয়ে শুধু উচ্চারণ করলাম, হিস। কোনো কথা নয়, আমি রুমে নিয়ে যাচ্ছি, চুপচাপ আমার কোলে থাকো। আমি এক প্রকার ঢলতে ঢলতে নীলাদ্রিকে নিয়ে রুমে আসলাম। মেয়েটাকে বেডে শুয়ে দিয়ে উঠে যেতে নিলেই ধপাস করে বেডেই পড়ে গেলাম। উঠে যাওয়ার মতো শক্তিটাও নেই। ওপরে শুয়ে পড়লাম। নীলাদ্রির সাথে সাথে কিছুটা হকচকিয়ে গেল। আমার শরীর থেকে মদের গন্ধ আসে। সেটা ওর নাকে যেতেই ও মুখটা কুঁচকে নিল। এলোমেলো হয়ে বিছানার মাঝে মুখ থুবড়ে পড়ে আছে দেখে মেয়েটা আমাকে কয়েকবার ডাকলো। আমি হুঁশে নেই। এই অবস্থাতে আমি নীলাদ্রিকে নিয়ে রুমে আসলাম। তাতেই মেয়েটা ভেবেছিল ওর সাথে উল্টাপাল্টা কিছু করব, কিন্তু সেটা তো হলোই না। বিছানায় পড়ে রইলাম। অর্ধেকটা শরীর বিছানায়, অর্ধেকটা ফ্লোরে। মেয়েটা আমাকে কয়েকবার ডেকে যখন রেসপন্স পেল না, তখন আমাকে ভালো করে বিছানায় শুয়ে দেওয়ার জন্য উঠে আসলো। নীলাদ্রির খুব মায়া হচ্ছে আমাকে এই অবস্থায় দেখে। আমি বিড়বিড় করে শুধু বলেই যাচ্ছি, সেও আমাকে ভালোবাসে না, সেও আমাকে বোঝার চেষ্টাও করে না। সবাই আমার থেকে খালি দূরে দূরে চলে যেতে চায়। তুমিও আমাকে ভালোবাসো না। আমার এমন অগোছালো কথাতে মেয়েটা হতভম্ব হলো, কারণ কথাগুলি স্পষ্ট ওর কানে গেল। মেয়েটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে তার কোনো রকমে গা থেকে ব্লেজারটা খুলে রাখলো। পা থেকে জুতাটাও খুলে সাইডে রেখে আমাকে ভালোভাবে বালিশে মাথা রেখে শুয়ে দিল। মেয়েটা যেতে নিলেই
খেয়াল করলো ওর ওনাটা আমার একটা হাতে পেঁচিয়ে গেছে। নীলাদ্রি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে আমি একটু হাতটা টান দিতেই ঘুমের মাঝখানে নীলাদ্রি আমার বুকে এসে পড়লো। মেয়েটা কিছুক্ষণ তেমন করেই আমার বুকের মধ্যে পড়ে রইল। আমার মায়া ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। আমাকে এই অবস্থায় একদম বাচ্চাদের মতো লাগছিল ওর কাছে। কিছুক্ষণের জন্য ও চুপচাপ হয়ে গেল, 2 হাত বুকের উপর রেখে আমার দিকে তাকিয়ে আছে। একটা সময় নিজেই ভাবতে লাগলো, এমন লাগছে কেন আমার? লোকটা এই প্রথম আমার এতটা কাছে আসলো। আজকে আমাকে স্পর্শ করার পর মনে হচ্ছে ভেতরে থেকে হাতটা খুলে চলে আসবে। এমন লাগছে কেন? আচ্ছা, স্বামী স্ত্রীর সম্পর্কের অনুভূতিগুলো কি এমনই? কিন্তু আদৌ তো আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। লোকটা আমার কাছে আসে না, আর আমি ওনাকে কখনো বলিনি আমার পাশে শুতে। এই পর্যায়ে আমাদের মাঝে কখনো কোনো কিছু ছিলও না। উল্টো উনি আমার থেকে দূরে সরে থেকেছেন। আমাকে স্পর্শ করা তো দূরে থাক, সবসময় আমার থেকে দূরে সরেই থাকে। আমিও কখনো ওনাকে বলে দেখিনি। তাহলে কি দোষটা আমারই? নিজের স্বামীর সাথে এতটা দূরত্ব বজায় রেখে চলাটা কি আমার ভুল হচ্ছে? মেয়েটার মাথায় হাজারটা প্রশ্ন, তারপরও কোনো উত্তর নেই। কিছুক্ষণ বাদে মেয়েটা আমার ওপর থেকে উঠে গেল, তারপর আমার পাশেই শুয়ে পড়ল। সকালে যখন ঘুম ভাঙলো বুঝতে পারলাম যে মাথাটা ঝিনঝিন করছে, কিন্তু একই বুকের ওপর কিছু একটা ভারী মনে হচ্ছে। চোখ খুলে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি বিছানায় আসলাম কি করে, আর এই মেয়েটা আমার তো কাছে কি করে আসলো? ওকে এলোমেলো অগোছালো লাগছে খুব, কারণ মেয়েটার চুলগুলো এলোমেলো হয়ে আছে। ওনাটা বেডের এক সাইডে পড়ে আছে। নীলাদ্রি আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে, বুকে মুখ গুঁজে দিয়ে। নীলাদ্রি এতটা কাছে থেকে হতভম্ব হয়ে রইলাম। আমি ওকে বুকে জড়িয়ে ধরে রেখেছি। মেয়েটা আমার ওপর দিয়ে হাত পা তুলে দিয়েছে, পুরো বাচ্চাদের মতো অবস্থা। মেয়েটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে মেয়েটা বিরক্তিতে চোখ মুখ কোঁচকে নিয়ে আমাকে 2 হাতে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এখন একে সরাবো কি করে? মেয়েটাকে ছাড়ানোর চেষ্টা করতে ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। একটা সময় মেয়েটাকে ডেকে বললাম, নীলাদ্রি ওঠেন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে অফিসে যেতে হবে। কোনো রেসপন্স নেই মেয়েটার। আরো কয়েকবার ডাকতে মেয়েটা পিট করে তাকালো। আমাকে নিজের এতটা কাছে দেখে কিছুক্ষণের জন্য আমার দিকে তাকিয়ে রইল, তারপর আমাকে ছেড়ে দিয়ে তাড়াহুড়ো করে উঠে বসলো। বুকের ওপর ওনাটা নেই দেখে বেশ খানিকটা লজ্জা পেয়ে পাশ থেকে ওড়নাটা নিয়ে বুকের ওপর জড়িয়ে নিল। নীলাদ্রি বলতে লাগলো, আসলে আমি বুঝতে পারিনি, প্লিজ কিছু করবেন না। জানি ভুলভাল করে বেডে চলে এসেছিলাম, আমাদের মাঝে এমন কিছু হয়নি। আমার কথাগুলো মেয়েটা চুপচাপ শুনলো। জানি না পছন্দ হয়েছে কিনা। আমি উঠে যেতে নিলে মেয়েটা বলতে আরম্ভ করলো, আপনি কাল রাতে ড্রিঙ্কস করেছিলেন? কিছুক্ষণ চুপ করে থেকে মেয়েটার দিকে ফিরে মাথা নেড়ে হ্যাসূচক উত্তর দিলাম, মাঝে মধ্যেই করতাম। তুমি আসার পর এই প্রথম আমি তুমি কথাটা বললাম। তখন মেয়েটা বলল, নেশার ঘরেও তুমি করে বলেছিলেন। তুমিটাই কিন্তু ভালো লাগছিল। আমাকে তুমি করে বলবেন প্লিজ। আপনি ডাকটা কেমন দূরের মনে হয়। কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে হ্যাসূচক উত্তর দিয়ে বাইরে বেরিয়ে গেলাম। ফ্রেশ হয়ে এসে তারপর নাস্তা তৈরি করতে আরম্ভ করলাম। নাস্তা বানানো শেষ করে তারপর মনে হলো কালকে রাতে মেয়েটা আমার জন্য খাবার রান্না করেছিল। এবার কাজের ছেলেটাকে ডাকলাম। খাবারগুলো কথা জিজ্ঞেস করতেই বলল, ভাইজান, ভাবিমণি তো রান্না করে না কখনো, কালকে রান্না করেছে আর আপনারা কেউ খাননি। আপনার জন্য না ভাবিমণি না খেয়ে অপেক্ষা করছিল, আর আপনিও চলে গেলেন, তাই ভাবলাম যে ফ্রিজে তুলে রাখি, পরে যদি আপনি খান। কাজের ছেলেটাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। আমার বউ আমার জন্য রান্না করেছে আর আমি সেগুলো খাইনি। আমার পরবর্তীতে এগুলো মনে পড়লে যদি বুঝি সেটা ভেবে উঠিয়ে রেখেছে। আমি হেসে উত্তর দিলাম, ঠিক আছে, খাবারগুলো বের করে গরম করো, আজকে ওগুলো খেয়ে অফিসে যাব। আমি নীলাদিকে ডেকে নিয়ে আসলাম। মেয়েটাকে বললাম, তুমি খাবার রান্না করেছিলে কেন? তোমাকে কষ্ট করতে কে বলেছিল? কেন? সবসময় তো আপনিই রান্না করেন, আপনার বুঝি কষ্ট হয় না? আর আর আপনি ফিরতে দেরি করেছিলেন বলেই রান্না করেছি। ভেবেছিলাম কোনো কাজ বাইরে গেলে ফিরতে হয়তো বা লেট হবে, আর এসে এত রাতে খাবার তৈরি করবেন কি করে, তাই ইচ্ছে হয়েছে করেছি। কেন? না মানে আসলে আমি বলছিলাম কি, তোমার তো এগুলোতে অভ্যাস নেই। অভ্যেস নেই করি না তাই বলে যে পারি না এমনটা নয়। স্বামীর ঘরে আসার আগেই আম্মু খুব ভালো করে শিখিয়ে দিয়েছিল যেন স্বামীকে রান্না করে খাওয়াতে পারি। এখন থেকে আমি রান্না করব। চাইলে কিন্তু সকালের ব্রেকফাস্টটাও করতে পারি, কিন্তু আপনি আমাকে উঠতে দেন না। আমি চাই না তোমার কষ্ট হোক। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি যে তোমাকে দিয়ে এগুলো করায়নি আমি সেটা খুব ভালো করেই জানি।
কি করে বুঝলেন? তুমি যে পরিমাণে ঘুম কাতরে তাতে সকালে উঠে তুমি নাস্তা তৈরি করলে সেগুলো দুপুরে লাঞ্চে খেতে হবে। মোটেও না, আমার ঘুম অতটাও গাঢ় না, সবটা ভালোই বুঝতে পারি। হ্যাঁ, ছাই বুঝতে পারো। যদি বুঝতেই পারতে তাহলে কখন আমাকে ঝাপটা জড়িয়ে ধরেছিলে সেটা অবশ্যই টের পেতে। আর ছাড়িয়ে নেওয়ার চেষ্টা যখন করলাম তখন আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলে। আমার কথাতে মেয়েটা লজ্জা পেয়ে গেল। আমি নীলাদ্রিকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর একটা হাত ধরে টানতে টানতে এনে টেবিলে বসিয়ে দিলাম। দুজনে খাবার খেলাম। বেশ ভালোই রান্না করেছে। প্রশংসা করলাম না দেখে মেয়েটা বোধহয় রাগ হলো। সেখান থেকে গটগট করে উঠে গেল। আমি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেকালে বাসায় ফিরছি তখন মেয়েটার কল পেয়ে হঠাৎ অবাক হলাম। জীবনে প্রথমবার মনে হয় এরকম অবাক হয়েছি। ম্যাডাম কল করেছে। আমি মেয়েটাকে বললাম, কি হলো, হঠাৎ তুমি কল করলে যে? কেন, আমার কল করার কি বারণ আছে নাকি? আমি আপনাকে কল করতে পারবো না? না, তা না। শুনুন, আরেকটা কথা বলবেন না। আপনার এসব কথা আমার একদম শুনতে ইচ্ছে করে না। সব সময় আমায় এক গাদা প্রশ্ন করেন। আসলে আপনি একটা বিরক্তকর মানুষ। আপনি কিছুই বোঝেন না, একদম আনরোম্যান্টিক একটা। মেয়েটা কথাগুলো বলেই কলটা কেটে দিল। জানি না কেন এরকম কথা বলল। রাতে বাসায় এসে দেখলাম আমার জন্য ডাইনিং রুমে বসে আছে। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। তারপর যখনই সোফার দিকে যাব তখনই মেয়েটা বলতে লাগলো, আপনি চাইলে বেডে শুতে পারেন। আমি কিন্তু আপনাকে একবারের জন্যও বলিনি আপনি সোফাতে শোন। ওখানে আপনার কষ্ট হয়, আমি সেটা খুব ভালো করেই জানি। তাই নাটক দেখাতে হবে না, বউ রেখে উনি সোফায় গিয়ে শোবেন। হ্যাঁ, ঢং যত সব। বুঝতে পারছি না মেয়েটার সুযোগ দিচ্ছে নাকি কাছে পেতে চাইছে। মেয়েটার কথাটা অমান্য করলাম না। এসে পাশে শুয়ে পড়লাম। চিত হয়ে শুয়ে আছি। মেয়েটা আমার দিকে ফিরে আছে, ঘুমিয়ে পড়েছে। ওর দিকে তাকিয়ে থেকে একটা সময় ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমাতে মেয়েটা চোখ খুলে তাকালো। রাগে গটগট করে উঠে বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। কিছু একটা ভাবতে আরম্ভ করলাম। বিয়ে হয়েছে প্রায় 3টে মাসের বেশি হয়েছে, কিন্তু আমাদের সম্পর্কটা এখনো ঠিক হয়নি। নীলাদ্রি হয়তোবা ডিস্টার্ব, আমি এই বিষয়ে নজর দিই না আর ওকে জবরদস্তিও করি না। অন্যদিকে নীলাদ্রি বিষয়টা নিয়ে অনেক ভেবেছে। মেয়েটার মনে হচ্ছে এরকম করে চলতে পারে না। এইসব নিয়ে ভাবছে, আবার আমাকে বলতেও পারছে না। আমি একটা কাজের জন্য একটু বাইরে গিয়েছিলাম। ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। বন্ধুদের সাথে দেখা হতেই ওরা জোর করে ধরে নাইট ক্লাবে নিয়ে গেল। ড্রিঙ্কস করে ফিরতে হলো। অনেকদিন করা হয় না। বাসায় এসে যা দেখলাম তাতে আমি চমকে গেলাম। এ কি অবস্থা মেয়েটার! নিজেও তো একদম মাতালের মতো আমার দিকে তাকিয়ে আছে। এরকমটা কেন মনে হচ্ছে? ওর কিছু একটা হয়েছে। আমি রুমে এসে দাঁড়াতে নীলাদ্রি বলতে লাগলো, এই ছেলে, কোথায় ছিলে তুমি এতক্ষণ? আমি আজ ড্রিঙ্কস করলেও তেমন মাতাল হয়নি। মেয়েটা আমাকে তুমি করে বলছে, তাতে ভীষণ অবাক লাগছে। কি হলো ওর হঠাৎ করে? আমি মেয়েটার গালে কপালে হাত দিয়ে বললাম, তোমার শরীর ঠিক আছে? একদম ছবে না আমাকে। আমি ঠিক আছি, তুমিই ঠিক না। তুমি আমাকে একটুও ভালোবাসো না, সব সময় ধরে সরিয়ে রাখো। কেন আমাকে ভালোবাসলে তোমার কি এমন ক্ষতি হয় ঈশান? মেয়েটার যে নেশার ঘরে এসব বলছে সেটা বেশ ভালো করেই বুঝতে পারছি। প্রচণ্ড পরিমাণে সুন্দর লাগছে মেয়েটাকে এই অবস্থাতে। নীলাদ্রির চুলগুলো এলোমেলো, বুকের ওপর ওনাটা নেই। সব মিলে মেয়েটাকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। আমি ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছি। মেয়েটা আমার দিকে আসতে গেলে ঢলে পড়ে যেতে নিলে আমি ওকে ধরে ফেললাম। মেয়েটা আমার টি শার্ট 2 হাতে খামচে ধরে আমার দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলো, কেন ভালোবাসো না আমাকে ঈশান? আমি কি দেখতে খারাপ? তোমার বউ হওয়ার যোগ্যতা রাখি না? নাকি আমাকে ভালোবাসলে খুব বেশি ক্ষতি হয়ে যাবে তোমার? মেয়েটার এমন কথাতে অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। মেয়েটা আমার টি শার্ট শক্ত করে 2 হাতে খামচে ধরে আবারও আমাকে প্রশ্ন করেই যাচ্ছে। আমি ওকে শান্ত করার জন্য 2 বাহুতে ধরতেই মেয়েটা আমার বুকে কিলঘুষি মারতে মারতে বলতে আরম্ভ করলো, আজকেই তুমি আমাকে ভালোবাসবে, এক্ষুনি ভালোবাসবে। আমার ভালোবাসা চাই, আমার আদর চাই, অনেক বেশি ভালোবাসা চাই আমার তোমার থেকে। মেয়েটা ওয়াইন পেলো কোথায়? তাছাড়া ওয়াইন তো বাসাতে ছিল না, তাহলে কি করে ও পেলো? যাই হোক, ভুলভাল কিছু খেয়ে ফেলেছে সেটা বুঝতে পারছি, না হলে এসব কথা কখনোই বলতো না। আমি ওর মুখের পাশে হাত রাখলাম। তারপর বলতে আরম্ভ করলাম, তুমি মাতাল হয়ে গেছো। সবটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক হয়ে যাক, তারপর না হয় আমরা কথা বলবো। কোনো কথা নয়, চুপ। কোনো কথা বলবো না। আমাকে আজকে তুমি আদর দেবে, ভালোবাসবে, আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে। অনেক কিছু চাই তোমার থেকে। তুমি আমাকে কেন ভালোবাসতে পারো না ঈশান? অন্য সব স্ত্রীদেরকে তার জামাইরা কত ভালোবাসে, তাহলে
তুমি কেন আমাকে একটু ভালোবাসো না? আম্মু বারবার জিজ্ঞেস করে আমাদের পুচকে আসবে কবে। আমি কি করে বলবো? তুমি আমাকে ছুঁয়ে দেখোনি। তাহলে তাহলে কি করে আমাদের... কথাটা বলে মেয়েটা বাচ্চাদের মতো ভ্যাবা করে কেঁদে দিল। আমি ওর চোখের পানি মুছে দিলাম। মেয়েটা আমার বুকে আবারও আঘাত করতে লাগলো। আমি নীলাদিকে শান্ত করার জন্য আলতো করে জড়িয়ে ধরতে মেয়েটা আমাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠতে লাগলো। ওর গরম নিঃশ্বাসগুলো আমার বুকের উপর পড়ছে। এলোমেলো লাগছে নিজেকে। একটা সময় ও আবারও পাগলামি করে বলতে আরম্ভ করলো, আজকে আমাকে ভালোবাসবে, আর না হলে আমাকে ছোবেন। আজকে তোমার থেকে আমার ভালোবাসা চাই, তুমি দিবে কিনা বলো? মেয়েটা প্রচুর পরিমাণে জেদ করছে। আমি ওকে থামানোর জন্য আবার ওর মুখের পাশে হাত রাখতেই ও এবার চোখ জোড়া বন্ধ করে নিল। বন্ধ করে হুটহাট করে আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দিল। বুঝতে পারলাম না মাতাল অবস্থাতে থাকার পর মেয়েটা এগুলো কি করে ঠিকঠাক করতে পারছে। ও পাগলের মতো আমার ঠোঁটে কিস করে চলেছে, তা আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। কিছুটা হলেও ড্রিঙ্কস করেছি, তাই মুহূর্তে ঘোরের মধ্যে চলে গেলাম। নীলাদিকে বুকের সাথে জড়িয়ে নিলাম। 10 মিনিট পর ঠোঁট জোড়া ছেড়ে ওর ঘাড়ে আর গলায় অসংখ্য চুমু দিলাম। আমার ঠোঁটের স্পর্শে মেয়েটা কেঁপে উঠলো, আর 2 হাতে আমার চুলগুলো খামচে ধরে ঠোঁট জোড়া কামড়ে ধরে সবটা সহ্য করে নেওয়ার চেষ্টা করলো। মেয়েটা আমার বুকের সাথে চেপে ধরতে চাইলো। আমি ওর বুকের ওপর কয়েকটা বাইট দিতে সাথে সাথে মেয়েটা আমাকে বুকের সাথে চেপে ধরলো। আমি ওকে ছাড়িয়ে নিয়ে কোলে উঠে বেডে শুয়ে দিলাম। জানি না এই মুহূর্তে হচ্ছেটা কি আর কি দরকার ছিল। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরবার কাছে, মেয়েটা তোর বউ, ওর সাথে তোর সবটা করার অধিকার আছে। এতদিন সংকোচ কাজ করতো, কিন্তু এখন মেয়েটা নিজে থেকে ভালোবাসা চাইছে। কেন ভালোবাসতে পারবি না ওকে? হ্যাঁ। আর আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। ভালোবাসা জড়িয়ে নিতে মেয়েটার চোখের কোণে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। একটা সময় মেয়েটার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। ও আমাকে জড়িয়ে ধরে রাখলো। মেয়েটা এখনো আমার বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। ওরা এসব সহ্য করতে পারবে কিনা কিংবা আমাকে ভুল বুঝবে কিনা আমার কিছু করার ছিল না। মেয়েটা কাল নিজেও মাতাল হয়েছে, আর আমাকেও নিজের রূপে মাতাল করে ছেড়েছে। আমি বা কতদিন ওকে দূরে সরিয়ে রাখতাম। মেয়েটা এমন করে কালকে রাতে ভালোবাসাটা চাইলে যে ওকে নিজের সাথে না জড়িয়ে নিতে পারিনি। সকালবেলা ঘুম ভাবতে ওকে বুকের ওপর আঁচ করতে লাগলাম। মেয়েটা এখনো আমার বুকের ওপর শুয়ে আছে। নীলাদ্রি আমার দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। এমন কিছু দেখে আমি উঠে যাওয়ার চেষ্টা করলে মেয়েটা আমাকে ছেড়ে দিল। তারপর অমন করে বিছানায় পড়ে রইল। মেয়েটা চাদরে নিজেকে পুরো আবৃত করে রাখলো। ওর দিকে তাকানোর সাহসটা পর্যন্ত আমার নেই। কাল এরকম কিছু হয়ে গেল ওর অসম্মতিতে ভাবলেও অস্বস্তি লাগছে। কালকে রাতে পাগলামি করে বলেছিল এমনটা হলো। সজ্ঞানে থাকলে কখনোই এইসব বলতো না। নেশা করেছিল নিশ্চিত। তাই জিজ্ঞেস করে বললাম, তুমি ড্রিঙ্কস করেছিলে কাল? কিন্তু তুমি ওয়াইন কোথায় পেলে? মেয়েটার দিক থেকে কোনো উত্তর আসলো না। ও কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে তারপর চাদরটা মরিয়ে ওয়াশরুমে চলে গেল। নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে, হয়তোবা আমাকে খারাপ ভাবছে এখন মেয়েটা। কিছুক্ষণ বাদে মেয়েটা কালো শাড়ি পরে বেরোলো। মেয়েটা পুরো সালোয়ার পরে আজকে আবার কালো শাড়ি কেন পরলো? আজকে তো মেয়েটাকে পুরো হট লাগছে দেখতে। মেয়েটার উন্মুক্ত মেয়েটা অনেকখানি দৃশ্যমান, তার উপর নাভিটা যেন শাড়ির ফাঁক দিয়ে ওকে দিচ্ছে। ইচ্ছে করছে ওকে কাল রাতের মতো করে ছুঁয়ে দিতে। আমিও আরেকটা চাদর পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বেরিয়ে আসতে খেয়াল করলাম মেয়েটা নিজেকে তৈরি করতে ব্যস্ত। জানি না ওর কি হয়েছে, তবে আমার সাথে কোনো কথা বলো না। আমি নীলাদির দিকে তাকিয়ে আছি। নিজেকে গুছিয়ে নিয়ে আবার আমার সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, কিছু বলার থাকলে বলতে পারেন, এরকম সংকোচ বোধ করার কিছু নেই। না মানে আসলে বলছিলাম কি, কাল রাতে আমি ওগুলো ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো। আমি জানি। মানে? মানে একটাই, তুমি বললে না যে আমি ড্রিঙ্কস কোথায় পেয়েছিলাম, বাসাতে ওয়াইন আসবে কোথা থেকে। আমি তো তোমার সাথে কালকে ইচ্ছে করেই এমন অভিনয় করেছি। তাতেও তো যদি তোমার ভালোবাসাটা পাই। এত কিছু পাওয়ার পরও নিজেকে অপূর্ণ আর কেমন যেন বঞ্চিত মনে হচ্ছিল, বিশেষ করে তোমার ভালোবাসার জন্য। তাই কাল পাগলামিটা করেছি। লজ্জা লাগছিল খুব, তারপরও অ্যাক্টিংটা আমাকে তো করতেই হয়েছে, নাহলে তুমি আমার কাছে কখনোই আসতে না। মানুষ নিজের বউকে ভালোবাসে, আদর করে, কিন্তু কিন্তু তুমি আমাকে ছুঁয়েও দেখো না, তাই আমাকেই এমনটা করতে হলো। আমি ভাবলাম আমি ভুল করেছি, তার জন্য তুমি আমাকে ভুল বুঝবে, কথা শোনাবে, কিন্তু তুমি এটা নিজের ইচ্ছাতেই করেছো। আমিও ভাবতেই পারছি না তুমি যে নিজের ইচ্ছায় আমার কাছে এসেছিলে। কেন করলে এরকম? কেন? আমাকে আদর করে তোমার ভালো লাগেনি নাকি? তুমি ওই মুহূর্তটা তুমি আর চাও না? ঈশান, আমি কি তোমার
তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। তুমি আমার ছোট বোনকে পছন্দ করেছো, এখন যে তোমার ছোট ভাইয়ের বউ সে, তাহলে তুমি কেন আমাকে ভালোবাসতে পারো না? 3টে মাস পার হয়েছে আমাদের বিয়ে, তারপরেও তুমি আমার হাতটা পর্যন্ত ধরে দেখোনি। তাই কাল লজ্জা শরম সব কিছু বিসর্জন দিয়ে সব কিছু দূরে রেখে তোমার কাছে আসার চেষ্টা করেছি। ঈশান, আমার কি ইচ্ছে করে না আমার স্বামীর ভালোবাসা পেতে? তুমি এমন সব কথা বলো যেগুলো থেকে আমি কষ্ট পাই, যেগুলো আমার শুনতে ইচ্ছে করে না। নিজেকে নিজেকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করো। আমি কি তোমার কেউ নই ঈশান? তাহলে কেন বিয়ে করেছিলে আমাকে? ভালো যদি নাই বাঁচতে পারবে, স্ত্রীর মর্যাদা যদি নাই দিতে পারবে, তাহলে আমাকে বিয়ে করার কি দরকার ছিল? তুমি তো নিজে থেকে কখনোই আমার কাছে আসবে না, তাই জোর করে তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি এমনটা করতে বাধ্য হয়েছি। এখন যদি তোমার মনে হয় তুমি ভুল করেছো, তাহলে ভুল করেছো। এখন আবার বলো না যে তুমি কাল অনিচ্ছায় সবটা করেছো। তুমি কাল এতটাও মাতাল ছিলে না যে কিছুই বুঝতে পারোনি। নীলাদ্রির কথাতে মাথা নিচু করে রইলাম। মেয়েটার আগে চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। মেয়েটা এত কিছু নিজে থেকে করেছে, আর আমি কেন ওকে লজ্জাবতী ভাবতাম? মেয়েটা সত্যিই লজ্জাবতী, তাই তো ওর গালগুলো লাল হয়ে আছে। আমি নীলাদ্রির চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না। জানি না, আমি বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। ওটা ভাবলাম আমি ভুলভাল কিছু একটা করে ফেলেছি, তার জন্য মেয়েটা আমাকে ভুল বুঝবে। এখন দেখছি সবটা ওর প্ল্যান ছিল। কথাগুলো ভাবতে নিজেকে ছোট মনে হচ্ছে। একটা পুরুষ মানুষ হয়ে আমি ওকে বুঝতে পারিনি। নীলাদ্রি খারাপ লাগছিল আমার ইগনোরটা, তাই সহ্য করতে না পেরে আমার কাছে নিজে থেকে এসেছে। আর আমি ওকে একটু ভালোবাসতে পারিনি। অন্য কোনো মেয়ে হলে কখনোই আজকে সত্যিটা বলতো না। আজকে বলতো আমি কাল রাতে ওর সুযোগ নিয়েছি। স্বামী স্ত্রীর মধ্যে সুযোগ নেওয়া কাকে বলে? কথাগুলো রেলিং ধরে দাঁড়িয়ে ভাবছি। এর মাঝে কেউ একজন এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। অবাক হয়ে গেলাম। কেউ একজন কি ও তো আমার বউ। নীলাদ্রি ছাড়া রুমে কেউ নেই। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠলো আর বলতে লাগলো, ঈশান, আমি পারছি না এমন করে আর অভিনয়টা করতে। তোমার থেকে সব সময় আমার থেকে দূরে দূরত্ব বজায় রেখে চলতে হচ্ছে। মনে হচ্ছে আমাদের মাঝে কত দিনের ঝগড়া। আমরা দুজন প্রতিবেশী, আর আমাদের মাঝে কত দিনের ঝগড়া হয়েছে। এগুলো আমি মানতে পারছি না। কি করে আমি তোমার থেকে দূরে থাকবো? তুমি আমাকে একদমবার কাছে টেনে নাও না। রাতে আমাকে একটু জড়িয়ে ধরো না, ঘুমাতে পারো না। আমাকে একটু একটু জড়িয়ে ধরে ঘুমালে তোমার কি হয়? আমি এত করে সুযোগ করে দেওয়ার পরও তুমি আমার কাছে আসার চেষ্টাও করো না। ঈশান, আমি কি এতটাই বাজে যে আমাকে ভালোবাসা চায় না? আমি আর এমন করে থাকতে চাই না। ঈশান, আমি তোমার ভালোবাসা চাই। তুমি আমাকে ভালোবাসবে, কিভাবে ভালোবাসবে আমি জানি না। আমার তোমার ভালোবাসা লাগবেই। আমি আমি আজকে নির্লজ্জ বেহায়া হয়ে তোমার কাছে সবটা বলতে বাধ্য হচ্ছি, তারপরে তুমি চুপ করে থাকবে? মেয়েটাকে কি বলবো জানি না। এই মুহূর্তে বললে বিশ্বাস করবে কিনা তাও জানি না। মেয়েটা আবারও পুপিয়ে পুপিয়ে বলতে লাগলো, ঈশান, আমি ভালোবাসি তোমাকে। তুমি আমার স্বামী। তোমাকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো বলো? আই লাভ ইউ ঈশান, আই লাভ ইউ লট। থাকতে পারবো না তোমার থেকে দূরে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। বিয়ের পর থেকে আমি তোমাকে ছেড়ে কোথাও গিয়েছি বলো? সবসময় আমি তোমার কথাই ভেবেছি। অফিসে গিয়ে তুমি কেন কল করোনি, আমি সেটার জন্য রাগ করেছিলাম। আর যতবার কল করেছি ততবারই তুমি ভুলভাল বলে আমাকে রাগিয়ে দিয়েছো। বাসায় এসে জানতেও চাওনি আমি রেগে আছি কিনা। আর কালকে এসব হওয়ার পরও তুমি তুমি নিজেকে দায়ী করছো। এরকম কিছু নয় ঈশান। তুমি আমাকে ভালোবাসো কিনা বলো, আমি আমি সেটাই শুনতে চাই। নীলাদ্রির কান্নাটা এই মুহূর্তে আমার ভালো লাগছে না। মেয়েটার কান্না ভেজা মুখটা খুব বেশি দেখতে ইচ্ছে করছে। মেয়েটাকে ছাড়িয়ে সামনে আনলাম। কান্না করছে মেয়েটা। বেবি হেয়ারগুলো এলোমেলো হয়ে পুরো মুখে ছড়িয়ে আছে। চুলগুলো কানের পাশে গুজে দিলাম। তারপর মুখের দুই পাশে হাত রেখে পানিগুলো ঠোঁট দিয়ে চুষে নিলাম। নীলাদ্রি চোখ জোড়া বন্ধ করে নিল আর খামচে ধরলো টি শার্টের কলারটা। এবার ঠোঁট জোড়া ওর কপালে ছুঁয়ে দিতে মেয়েটা কেঁপে উঠলো। আমাকে জাপটে জড়িয়ে ধরলো। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে মেয়েটা। বুকের মাঝে ওকে জড়িয়ে ধরলাম আর মাথায় হাজারটা চুমু দিয়ে বললাম, আমি তো বুঝতে পারিনি তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে একবার বলতে পারতে। আসলে আমি চাইনি তোমাকে কোনো বিষয়ে জোর করতে। তোমার বোনকে জোর করে আমার কাছে আটকে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু সে থাকতে চায়নি। তাই ভেবেছিলাম তোমাকে কখনো জোর করব না। সবাই এক হয় না ঈশান। তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। বিয়ের পর থেকেই আমি তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছিলাম। তোমার আমার প্রতি এত যত্ন, এত কেয়ারিং, সব মিলিয়ে তোমার প্রতি আমার ভিতরে ভালোবাসার সৃষ্টি হয়েছিল। আমার এতটা কাছে থেকেও তুমি বুঝতে পারোনি আমি তোমাকে ভালোবাসি ঈশান। আমি
ইচ্ছে করে সব সময় তোমার থেকে মানিয়ে নিতে চেষ্টা করেছি, আর তুমি এমন এমন সব কথা বলে আমাকে দূরে সরিয়ে দিয়েছো, যেটা আমাকে বারবার কষ্ট দিয়েছে। তুমি জানো, অফিসে যাওয়ার পর আমার মনে হয়েছে 1000বার তোমাকে কল করি, সব সময় তোমাকে জ্বালাতেই থাকি, কিন্তু কিন্তু তুমি একটাবার আমাকে কল করে বলোনি বউ, তুমি আমাকে কল কেন করোনি? এই কথাটা শোনার জন্য আমি কত অপেক্ষা করেছি, তোমাকে কি করে বোঝাবো? সরি বউ, বুঝতে পারিনি যে তুমি আমাকে ভালোবাসতে পারবে। কথাটা বলতে মেয়েটা আমার বুকের ওপর একটা কামড় বসালো। এটা কি করলে? সবকিছু নিজের মতো করেই ভেবে গেলে। আমি তোমাকে ভালোবাসি কিনা একটাবার বোঝার চেষ্টাও করলে না। একটাবার এগিয়ে আসতে, আমার কাছে এসে দেখতে আমি তোমাকে দূরে সরিয়ে দেই কিনা। ঠিক আছে বাবা, সরি। এখন তাকাও আমার দিকে, দেখি এত কান্নাকাটি করলে চেহারার 12টা বেজে যাবে জান। আর আমার বউকে অসুন্দর লাগলে আমার কাছে খারাপ লাগবে না বলো শোনা? মেয়েটা আবারও আমার বউকে কিলঘুষি মারতে লাগলো। মেয়েটাকে এবার আলতো করে ছাড়িয়ে নিলাম। মেয়েটার চোখে পানিগুলো মুছে দিয়ে ওর কাঁপে থাকা গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়া দখলে নিলাম। ইচ্ছে করছে বউটাকে আদর করে দিতে, সজ্ঞানে এখন ভালোবাসতে। কথাগুলো ভেবেই মেয়েটাকে ছেড়ে দিয়ে তারপর কোলে তুলে নিলাম। নীলাদ্রি আমার গলা জড়িয়ে ধরলো। মেয়েটা বুঝতে পারলো এখন কি হতে যাচ্ছে, তাই আর বারণ করলো না। ওই অবস্থাতেই আবারও মেয়েটার ঠোঁট দিয়ে আটকে দিলাম। নীলাদ্রিকে বেরিয়ে এনে শুয়ে দিতে ওর টান দিয়ে আমাকে নিচের উপর ফেলে দিল। লজ্জাবতী মেয়েটা আজকে এত রোমান্টিক হলো কি করে? কথাটা বলতে মেয়েটা আমাকে বুকের সাথে চেপে ধরলো আর বলতে আরম্ভ করলো, আমি রোমান্টিক ছিলাম, তুমি শুধু বুঝতে পারোনি। আমাকে আদর করনি, সেটা তোমার ভুল ছিল ঈশান। আমার খুব শীঘ্রই একটা বেবি চাই ঈশান। আমি সবসময় বাসায় একা থাকি, তুমি বাইরে গেলে আমি ওকে নিয়ে থাকবো। প্লিজ আমাকে আদর করো ঈশান, আমার খুব শীঘ্রই একটা বেবি চাই। তুমি কি পাগল নাকি মাথা খারাপ? সবই মাত্র 3টে মাস হয়েছে, আর এর মাঝে বেবি কিভাবে নেব? আগে আমার বউয়ের সাথে ইচ্ছা মতো রোমান্স করব, ইচ্ছা মতো আদর করব, তারপর বেবি প্ল্যানিং করা যাবে। আজও বেবি হলে কি আদর করতে পারবে না, ভালোবাসতে পারবে না? পারবো তো, কিন্তু যখন তখন কেঁদে উঠে আব্বু আম্মু রোমান্সের পাওয়াটা বাজাবে, সেটা কি ভালো হবে জান? যা ইচ্ছে তাই হোক, কিন্তু আমার বেবি চাই ঈশান, তুমি দিবে কিনা বলো? মেয়েটা জোরাজোরি করছে আর আমি বারণ করছি। নীলাদ্রি আমাকে সরিয়ে দিয়ে রাগ করে উঠে যেতে নিলে আমি জোর করে ওকে আদর করতে আরম্ভ করলাম। দুজনের আদর ভালোবাসায় পুরো 6টা মাস কেটে যাচ্ছে। এর মাঝে শ্বশুর বাড়িতে প্রায়ই গিয়েছি। আমাদের হাসি খুশি দেখে নীলাদ্রি আব্বু আম্মু অনেকটা নিশ্চিত। প্রথম কিছুদিন আমাদেরকে একসাথে দেখেছে, কিন্তু হাসি খুশি দেখতে না পেয়ে হয়তো ওরা কিছুটা টেনশনে ছিল। অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে আসলাম। মেয়েটা তাড়াহুড়ো করছে আমার জন্য। নাস্তা তৈরি করতে গিয়ে ওর অবস্থা নাজেহাল, গরমে ঘেমে নিয়ে একাকার। আমি কিচেনে এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ডুবিয়ে দিলাম। মেয়েটা আমার পাগলামি দেখে বলল, শোনো প্লিজ, এখন পাগলামি করো না, গিয়ে খাবার টেবিলে বসো, আশেপাশে কাজের লোকগুলো আছে, ওরা দেখলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আমি মেয়েটার গালে গভীরভাবে একটা চুমু দিয়ে খাবার টেবিলের কাছে চলে আসলাম। মেয়েটা আমাকে খাবার বেড়ে দিয়ে বলল, খাচ্ছ না কেন? তুমি খাবে না? আমি কথাটা বলতে মেয়েটা মাথায় হাত দিল। আমি বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। কথা বলবো তার আগে নীলাদ্বীপ পড়ে যেতে নিলে ওকে কোলের মধ্যে নিয়ে নিলাম আর বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, এই পাগলি, কি হয়েছে? তাকাও আমার দিকে। মেয়েটা কথা বলছে না, তাই এর মুখে পানির ঝাপটা দিলাম। এতেও কাজ হলো না। আমি আর এক মুহূর্ত দেরি না করে ওকে কোলে উঠিয়ে নিয়ে তারপর বাইরে এসে গাড়িতে করে 15 মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছালাম। এসে একটা কেবিনের সামনে দাঁড়িয়ে আছি। ডক্টর নীলাদিকে চেক আপ করছে। এর মাঝে মেয়েটার জ্ঞান ফিরেছে, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আমি ভেতরে আসলাম। ডক্টর আমাকে দেখে এবার একটু হেসে কাঁধের উপর হাত রেখে বলল, আপনারা 2জন থেকে 3জন হতে যাচ্ছেন ঈশান সাহেব। ডক্টরের এমন কথাতে নীলাদ্রি লজ্জায় লাল হয়ে গেল আর আমি বুঝে গেলাম ডক্টর কি বলছে। নীলাদ্রি হয়তো বা আগে থেকে কিছু আঁচ করতে পেরেছিল। আমি ওর সামনে বসলাম। মেয়েটা ওঠার চেষ্টা করতেই আমি ওকে উঠিয়ে বললাম। আমি অসহায় চোখে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। আমার চোখে পানি টলমল করছে। ও কিছুটা ভয় পেয়ে জিজ্ঞেস করলো, এত তাড়াতাড়ি বেবি নিয়ে হতে তুমি খুশি নও ঈশান? নীলাদ্রিকে আর কিছু বলার সুযোগ দিলাম না। মেয়েটাকে বুকের মধ্যে লুকিয়ে নিলাম, মাথায় হাজারটা চুমু দিলাম। তারপর 2 হাতে মুখটা আজলাই নিয়ে আবারও চুমু দিলাম। মেয়েটা আবেশে চোখ বন্ধ করে রেখেছে। একটা সময় আমাকে শান্ত করার জন্য আমার বুকে মুখ গুজে দিয়ে বলতে লাগলো, কি হলো, বললে না যে তুমি খুশি না? জান, কে বলেছে আমি খুশি নই? আমি পৃথিবীর সবচেয়ে খুশি।
আমার পাগলি মা হবে, আমি বাবা হব। সন্তান আল্লাহর দান, এটা আমরা যতই চাই কখনোই পাবো না যতক্ষণ না তিনি দেবেন। আমি অনেক খুশি পাগলি, তুমি ভয় পেও না। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, হঠাৎ করে তুমি পরিচিতি নিয়েছিলে তখনই। তোমাকে না জানিয়ে আমি কি যাবো ভেবেছো? তাই তুমি আগে থেকেই বুঝতে পেরেছিলে যে তুমি কনসিভ করেছো? হুম। তাহলে বলনি কেন জান? শিওর ছিলাম না, ভেবেছিলাম রাতে তুমি বাসায় ফিরলে বলবো টেস্ট করানোর কথা। যদি আমি বাসায় না থাকা অবস্থায় এমন কিছু একটা হয়ে যেত, এখন থেকে আর তোমাকে এক মুহূর্তের জন্য তোমার কাছ থেকে সরছি না আমি। মেয়েটাকে কথাগুলো বলে বুকের মধ্যে লুকিয়ে রাখলাম। ভালো থাক ভালোবাসা। আমাদের গল্পটা আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে, অন্য কোনো দিন, অন্য কোনো ভাবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।